আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে বাংলাদেশের এই পরিস্থিতিকে নিয়ে কি তাহলে আজকের গোটা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালি সাহিত্যিক, বুদ্ধিজীবী বা কবি, তাদের ভূমিকাটা কি হওয়া উচিত? আমি একাধিকবার বাংলাদেশে গিয়ে দেখে এসেছি। এই কষ্ট চোখে দেখা যায় না, শোনাও যায় না। ওই তরুণ কবির কথাই আমার বারবার মনে হচ্ছে যে চায়ে চুমুক দিয়ে চায়ে মিশে গেছে চোখের জল। এটা চা না চোখের জল? সত্যি এটা একটা বিরাট প্রশ্ন। ভাত খেয়েছো, যার অন্ন গ্রহণ করেছো, যার নুন খেয়েছো, তার নিন্দে করো না, তার ক্ষতি করো না, তাকে আঘাত করো না। আর বাংলাদেশ আজকে যেটা করছে অকল্পনীয়, বিশ্বাসঘাতক। আমরা এই কবিকে এই পডকাস্টের মধ্যে দিয়ে একটা নতুনভাবে দেখার চেষ্টা করলাম। আজকের সময়ের প্রেক্ষিতে তাকে একটা নতুনভাবে মূল্যায়ন করার, তার অন্তরে ঢুকে দেখা সেই কবিটি আজ কেমন আছেন সেই চেষ্টাটুকু করলাম। কবি মল্লিকা সেনগুপ্ত, এই মৃত্যুটা আমার জীবন তছনছ করে দিয়েছিল। সে মায়ের কেমো হয়েছে সকালবেলায়, সেটা দেখে মা ঠিক আছে এটা দেখে তারপর সে পরীক্ষা দিতে যায়। আমার মনে হয় যে আমার ছেলের জোর, মনের জোর আমার থেকেও বেশি। জলের গ্লাস থাকে যেটা, ওই জলের গ্লাসটার দিকে আমি তাকাই মাঝে মাঝে, আমার যেন মনে হয় মধ্যরাত্রে মুখের ব্যথা উঠবে, তখন আমার হাতটা ওই জলের গ্লাসের দিকে এগিয়ে যাবে, কিন্তু জলের গ্লাস পর্যন্ত পৌঁছবে না। এসবগুলো ভাবলে তখন বোঝা যায় যে একটা মৃত্যু একটা জীবনের মধ্যে দিয়ে কিভাবে বিস্তৃত হয়ে ওঠে। ইতিহাস তো ঘোরে, ইতিহাস তো আর নিজের প্রয়োজনে, অর্থনীতির কারণে, সামাজিক কারণে, রাষ্ট্রনৈতিক কারণে ইতিহাস আবার ঘুরে। ইতিহাসকে কেউ এক জায়গায় আটকে রাখতে পারে না, এটা বারবার দেখা গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, তার মুখের যে ভাষা, সেই সহজিয়া ভাষা, সেই প্রান্তিক মানুষের ভাষা, তার রাজনৈতিক জীবনকে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের মতন হয়ে উঠেছেন তিনি। আমার যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়, যে প্রশ্নটা আপনি করেছেন, যে সেই মুখ্যমন্ত্রী বাংলার জন্য যা করছেন, বাংলাকে অপমান করলে তিনি এরকম গর্জে ওঠেন, রাস্তায় নেমে আসেন, সমস্ত মানুষকে জড়ো করে, এই যে তার মধ্যে এই বয়সে এই অপ্রতিরোধ্য একটা এনার্জি, সেটা কল্পনা করে। আপনি তো গোটা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছেন, সেখানে আমাদের এই মাতৃভাষা বাংলা ভাষা, তার মর্যাদাকে আপনি কিভাবে অনুভব করেছেন? চীন বলুন, অন্য যে কোনো দেশ বলুন, কানাডা, রাশিয়া, তুর্কিস্তান মানে টার্কি, যেখানেই গিয়েছি দুটো কারণে গিয়েছি, ডাক পেয়েছি দুটো কারণে। এক হচ্ছে কবিতা পড়তে হবে বলে, আর দুই হচ্ছে বাংলা ভাষা। শক্তি চট্টোপাধ্যায়কে পড়ে না, শঙ্খ ঘোষকেই পড়ে নাই, আমরা কয়েকজন যারা কবিতা নিয়ে সারাক্ষণ আছি তারা পড়ে না। পড়তে হবে, না পড়ে তুমি কি একজন কবিকে খারিজ করতে পারো? না পড়ে তার সঙ্গে খারাপ কথা বলো? বেশিরভাগ আমার কবিতা বহু লোক পড়েনি, কিন্তু সবসময় সে কমেন্ট করে যাচ্ছে। তো এটা তাদের আনন্দ। এই আনন্দ থেকে আর কি করবো? আনন্দ থেকে সরিয়ে নিতে আনন্দই করো, তাই করুক ওরা। আমাদের যা আছে তাতে আমাদের আর 40 বছর চলবে। গাছহীন, পাখিহীন এক মুমূর্ষ গ্রহ ঘুরে চলেছে শূন্যে। কেমন লাগবে সেই পৃথিবী? আজকের কবিতা নয়, আজ থেকে 35-36 বছর আগে এক মরমী কবি এই সবুজের জন্য, এই প্রকৃতির জন্য এই কবিতা লিখেছিলেন। তবে বর্তমানে কোনো সমালোচকদের কাছে বা বলতে পারি নিন্দুকদের কাছে তিনি বর্তমান সরকারের রাজকবির সিংহাসনে আসীন হয়ে আছেন, এটাও তার সম্পর্কে শোনা যায়। তবে তিনি সবসময় ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে নিজের স্পষ্টতা বজায় রেখে চলেছেন। এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন আমরা কোন কবির কথা বলছি। হ্যাঁ, তিনি কবি, তিনি আমাদের এই বাংলার অন্য একজন শিল্পের জগতের পথপ্রদর্শক, কবি সুবোধ সরকার মহাশয়। শুনবো আপনাকে স্বাগত। নমস্কার দাদা। নমস্কার। আমরা এই পডকাস্টটায় একটু
তার অন্তরের বিষয়টাকে জানবার চেষ্টা করি মূলত। তো সেখান থেকে জিজ্ঞেস করি প্রথমে যে কেমন আছেন? হ্যাঁ, মোটামুটি সব তো ঠিকই আছে, ভালো আছি। ভালো আছি বলা যায়। এই যে চারিদিকে একটা অস্থিরতার সময় চলছে গোটা পৃথিবী জুড়েই, সে অস্থিরতা কখনোই থামেনি হয়তো সেইভাবে, কিন্তু গত 5-7 বছর যদি আমরা গোটা পৃথিবীর দিকে তাকাই, প্রায় পৃথিবী জুড়ে একটা বিশ্বযুদ্ধের পরিস্থিতি চলছে। আমরা ইউক্রেন রাশিয়ার যদি কথা বলি, প্যালেস্তাইন গাজার কথা যদি বলি, ইসরায়েল, এবং এটাকে কেন্দ্র করে আরও নতুন নতুন মানে আমেরিকা অন্য একটা দেশে গিয়ে সেখানকার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসলে, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সেখানে যে বিশৃঙ্খল অবস্থা চলছে, তো এই সব কিছুর পরেও কি একজন কবি ভালো থাকতে পারেন? আমার কবিতায় এই কথাগুলো আসে মাঝে 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 এবং বারবার। এটা এই যে গ্লোবাল সিচুয়েশন যে এই মুহূর্তে, তাতে আমার মনে হয় মানুষ কোনো দেশেই শান্তিতে নেই। যে দেশে যুদ্ধ নেই সেখানেও কোনো শান্তি নেই, বা যুদ্ধের ছায়া আছে সেখানে। এই মুহূর্তে এখানে যুদ্ধ নেই ভারতবর্ষে, কোনো বর্ডার কনফ্লিক্ট আমরা এখন এই মুহূর্তে সরাসরি দেখছি না, কিন্তু এটা কি হয়, এ প্রস্তুতি নিচ্ছে, ও প্রস্তুতি নিচ্ছে, এ বোমা বানাচ্ছে, ও ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, এ বিমান কিনছে, ও পাল্টা বিমান কিনছে। কিন্তু একটা দেশের সঙ্গে একটা বিমান কিনতে হচ্ছে কেন, ক্ষেপণাস্ত্র বানাতে হচ্ছে কেন, দামি দামি সমস্ত অস্ত্র শস্ত্র, তার সম্ভার, অস্ত্র সম্ভার তৈরি করতে হচ্ছে কেন, লোককে দেখাতে হচ্ছে কেন? থ্রেট, প্রতিটা মুহূর্তে একটা দেশ আর একটা দেশকে থ্রেট দিচ্ছে। আজকে ভাবলে অবাক লাগে, একটা ছোটোখাটো দেশ, আমাদের একটা প্রতিবেশী দেশ, যার অন্ন সংস্থান করতেই তার কী বলবো মানে নুন আনতে পান্তা ফুরো, এই যে দেশের, তারা হুমকি দিচ্ছে ভারতবর্ষ দখল করে নেবে, 7 সিস্টার্স নিয়ে নেবে, খুন করে ফেলবে, বোমা মেরে দেবে, ছিনিয়ে নেবে। এগুলো কি? এত বছর সভ্যতা কি তাহলে এই জায়গায় এসে দাঁড়ালো? আর এইসব করবে, করে আবার মুছেও দেবে। সভ্যতার আর এক নামতে মুছে দেওয়া। আমরা যত সভ্য হই তত দাগগুলো মুছতে 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 আমরা এগোই। তাই জন্য এবছর আমার যে কবিতার বইটি প্রকাশিত হয়েছে, আনন্দ সিগনেট থেকে যে কবিতার বইটি প্রকাশিত হয়েছে, সেটার নামই হচ্ছে, আমি প্রশ্নটা তুলেছি, মোছা কি যায় হোয়াইট ওয়াশে? আপনি চারপাশে দেখুন, খুন করছে একটা দেশ আর একটা দেশ। 248 জন সাংবাদিককে মেরে ফেলল প্যালেস্টাইনে। এরকম সারা পৃথিবী জুড়ে চলছে। চলে যাওয়ার পরেই তারপরে সমাধি তৈরি হচ্ছে, তার উপর গোলাপ দেওয়া হচ্ছে, তার উপর সাদা দেওয়াল তুলে দেওয়া হচ্ছে, যেন হোয়াইট ওয়াশ করে সব মুছে দেওয়ারই একটা বলা যেতে পারে। এই সভ্যতার নামই হচ্ছে মুছে দেওয়ার, সমস্ত দাগ মুছে দেওয়ার সভ্যতা। সুতরাং আপনি যে কথাটা বলেছেন খুব খাঁটি, খুব ঠিকই কথা, যে সারা পৃথিবীটাই এখন একটা ওয়ার জোন, যুদ্ধক্ষেত্র। যে যুদ্ধ করছে না সেও আসলে যুদ্ধের মধ্যে আছে। এমন ইকোনমিটা জড়িত এর সঙ্গে, যে তেল কিনছে না তাকেও শাস্তির মধ্যে নেমে আসতে হবে। আমি আমার দেশের কথা বলছি না, আরও অন্যান্য দেশের দিকে তাকিয়ে দেখুন, কে যে কখন আক্রান্ত হবে, কার প্রেসিডেন্টকে কে তুলে নিয়ে চলে যাবে, এটা কি হচ্ছে, পৃথিবীটা কোন দিকে যেতে চাইছে? একেই কি বলে মানব সভ্যতা নাকি? আমরা তো জানতাম মানব সভ্যতা মানে সভ্য হওয়া, সিভিলাইজড হওয়া, অন্যকে সম্মান করা, অন্যের ধর্মকে সম্মান করা, অন্যের খাদ্য রুচিকে সম্মান করা, অন্য প্রতিটা মানুষের একটা ডিগনিটি আছে, সেই ডিগনিটিকে বাঁচিয়ে রাখার কথা বলা হয়েছে সমস্ত সংবিধানে। কোথায় গেল সংবিধান? ডিগনিটি কোথায় মানুষের? সারা পৃথিবী, আপনি যে প্রসঙ্গটা বললেন এই মুহূর্তে, সারা পৃথিবীর দিকে তাকালে সত্যি লজ্জায় মাথা নিচু হয়ে আসে। কি চলছে? একটু বাংলাদেশের প্রসঙ্গ আসবো আর কি, এবং সেই প্রসঙ্গটা আসার আগে একটা ছোট্ট একটা জায়গার কথা মনে হচ্ছে, যে একটা সময় আমরা ভেবেছিলাম যে গোটা পৃথিবী জুড়ে বেশিরভাগ দেশ যখন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে চলে এলো, তখন ভাবা হলো যে
সভ্যতাটা, এই গণতান্ত্রিকতাই তো সব থেকে বড় জায়গা, যে অন্যের বিরোধী পক্ষ তাকে শোনা এবং তার বিশ্লেষণ করা, তার সমালোচনাকে গ্রহণ করে সরকার এগিয়ে চলবে। এটাই তো গণতন্ত্রের সব থেকে বড় কথা, সবাইকে স্বীকার করা। তো গোটা পৃথিবী জুড়ে বেশিরভাগ দেশ একটা সময় গণতন্ত্রের জায়গায় এলো। আমরা ভাবলাম মানব সভ্যতা হয়তো সত্যি একটা নতুন পথ খুঁজে পেয়েছে। সেই গণতন্ত্রকে ভাঙার জন্য আমরা আমেরিকা বা ইউরোপের জায়গা থেকে যেমন দেখছি, তারই একটা প্রতিচ্ছবি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে দেখলাম। একবারে রাতারাতি গণতন্ত্রকে তুলে দিয়ে একটা এই রকম পরিস্থিতি তৈরি হলো। সামনেই 21শে ফেব্রুয়ারি, যে দেশ মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে ভাষার আবেদনে, যে দেশ গোটা পৃথিবীর কাছে তাদের স্বাধীনতা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রতিষ্ঠা করতে পেরেছে গোটা পৃথিবীর বুকে, আজকের সেই দেশের অবস্থান সম্পর্কে আপনি কি বলবেন? দুজন তরুণ কবি এসেছিলেন এই দু একদিন আগে আমার কাছে। তারা এসেছিলেন চট্টগ্রাম থেকে। তো কিছু কিছু কথা হচ্ছে, সব কথা বলতে পারছে না। নিজেরাই বলল যে কেউ শুনছে না। তো বললাম না, এখানে কেউ শুনছে না। তাহলে আমি দেশে ফিরে গিয়ে আর বাঁচব না। তো তারপরে চা মুখে দিয়েছে, চোখ থেকে জল গড়িয়ে নামছে, আমি দেখতে পাচ্ছি। ওই চায়ের চুমুকটা দিয়ে চায়ের কাপটা রেখে ওই দুজনের মধ্যে একজন আমাকে বললেন, একজন তরুণ কবি আমাকে বললেন, চট্টগ্রামের তরুণ কবি, যে আমি চায়ে চুমুক দিলাম না চোখের জলে চুমুক দিলাম, আমি কি করে আলাদা করব বলুন? আমার তো মনে হচ্ছে আমি যেন চোখের জলের এক কাপ চা, সেটা আমি খাচ্ছি এখন এখানে বসে আপনার সামনে। এই যে কথাটা বলে গেল তরুণ কবি, এই কথাটার মধ্যে পুরো এই মুহূর্তের বাংলাদেশের ইতিহাস, ভয়াবহ ইতিহাস, যার বিরুদ্ধে সে কিছু সোচ্চারে বলতে পারছে না। সে ভয় পাচ্ছে যদি কেউ কিছু বলে এবং সেটা যদি কেউ রেকর্ড করে রাখে, তার জীবন সংশয় হবে। সে সেই দেশে থাকতে পারবে না, ও পৃথিবীতে থাকতে পারবে না। এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করল বাংলাদেশের, বাংলাদেশে এটা হলো কেন? যখন আপনি যে কথাটা বললেন 21শে ফেব্রুয়ারির প্রসঙ্গে, আমার মনে আছে 21শে ফেব্রুয়ারির একবার একটা অসামান্য অনুষ্ঠানে, আজ থেকে বছর 10 আগে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কয়েকজন ডাক পেয়েছিলাম সঙ্গে যাওয়ার। অনেক নাম করা বিশিষ্ট জনেরা ছিলেন। রাত্রির 12টার সময় যখন সেই উদযাপন হচ্ছে, 21শে ফেব্রুয়ারি ঠিক শুরু হচ্ছে যে মধ্যরাত থেকে, তাতে আমরা সেখানে আমাদের গায়ে শিহরণ দিচ্ছে। সেই শহীদ মিনারে দাঁড়িয়ে থাকতে থাকতে, ভাষা শহীদের মঞ্চে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের গায়ে যেরকম শিহরণ দিচ্ছিল, সেদিন শুনলাম, সেই রাতেই দেখলাম ভিডিও, যে একেবারে সুদূর এক প্রান্ত থেকে বাংলাদেশের আর এক প্রান্ত পর্যন্ত রাত্রি 12টার সময় সমস্ত মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে। তারা 21শে ফেব্রুয়ারির যে মহান একটা দিন যেটা শুরু হতে চলেছে, তাকে আবাহন করছে, শঙ্খধ্বনি বাজিয়ে, উলু দিয়ে, দূর্বা ছড়িয়ে, ফুল ছড়িয়ে। তো আমি ভেবেছিলাম যে একটা ভাষার জন্য একটা জাতি এইরকমভাবে উদযাপন করতে পারে, এখনো ভাবলে গায়ে কাঁটা দেয়। আর তারা নাকি শুনছি এবার 21শে ফেব্রুয়ারি করবে না। কি করবে তাহলে? খুন করবে, জখম করবে, সারা দেশটাকে কবরখানায় পরিণত করবে,
কোনো মানুষের তো শান্তি নেই। এটা কি করছে তারা? এ তো চোখে দেখা যায় না। সংখ্যালঘুকে মারছে, মেরে ফেলছে। কি হলো ওই আরো অনেকের অজস্র। আমরা সেগুলো নাকি আমাকে ওরাই বলে গেল যে আপনারা জানেন না, আপনারা দেখেননি, সেই ভিডিও আপনাদের কাছে আসবে না, কোনো টেলিভিশনে খবর নেই। কি পরিমাণে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, ভয়, সন্ত্রাস, এই আছে এই নেই, কি করে বাড়ির বাইরে বেরোবো, এই যে জায়গাটা তৈরি করেছে, এই জায়গাটা তো ছিল না। মানুষগুলো তো ভালো ছিলেন, তারা শান্তিতে ছিলেন। আমি একাধিকবার বাংলাদেশে গিয়ে দেখে এসেছি। এই কষ্ট চোখে দেখা যায় না, শোনাও যায় না। ওই তরুণ কবির কথাই আমার বারবার মনে হচ্ছে যে চায়ে চুমুক দিয়ে চায়ে মিশে গেছে চোখের জল। এটা চা না চোখের জল? সত্যি এটা একটা বিরাট প্রশ্ন। এখান থেকে আমি মূলত দুটো প্রশ্ন রাখবো আপনার কাছে। দুটো প্রশ্ন নয়, দুটো অনুভবের কথা রাখবো। একটা হচ্ছে যে এই যে সামগ্রিক অবস্থাটা, কি কারণ, একটা বড় কারণ এরকম যে আজকের সময় দাঁড়িয়ে মাঠে ঘাটে বা মানুষের মধ্যে যারা রাজনীতি করেন রাজনৈতিকভাবে বিভিন্ন দলের জায়গা থেকে, সেই রাজনৈতিক নেতৃত্ব আর বেনিয়া অর্থাৎ বাণিজ্য, এই দুটো সমন্বয় হয়ে গেছে। এই দুটোর মধ্যে আর কোনো প্রভেদ নেই। ফলে শুধুমাত্র অর্থের কারণেই বাঁচানো, অর্থের কারণেই বেঁচে থাকা, এই রকম একটি দিকের প্রতি আমাদের চলে যাওয়া, এবং তাতে রাজনীতিবিদদের সরাসরি অংশগ্রহণ বা মদত, সেইটা কি একটা বড় কারণ সামগ্রিক পৃথিবীর মধ্যে এইরকম একটা মানবিকতার অবক্ষয় নেমে আসা? এটা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ স্বাধীনতার সময় আমরা দেখেছি যে মুজিবুর রহমান যখন তিনি জাতির জনক হিসেবে উঠে এলেন, উদ্ভাসিত হচ্ছেন গোটা পৃথিবীর কাছে, বাংলার বহু কবি, তিনি এপার বাংলার হোক ওপার বাংলার হোক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, যারা একটু শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ, তারা কেউ না হলে অন্তত একটা করে লাইন তার হৃদয়ে লিখেছেন মুজিবুর সম্পর্কে। আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে বাংলাদেশের এই পরিস্থিতিকে নিয়ে কি তাহলে আজকের গোটা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালি সাহিত্যিক, বুদ্ধিজীবী বা কবি, তাদের ভূমিকাটা কি হওয়া উচিত? আপনি যেটা বললেন সেটা শুনে কে না, মানে তখনকার দিনের সমস্ত বিখ্যাত, অতি বিখ্যাত, কম বিখ্যাত, বিখ্যাত নয় এরকম কোন বুদ্ধিজীবী যাননি, ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলাদেশের লিবারেশন ওয়ার, যেটাকে বলি আমরা, মুক্তিযুদ্ধ। সেই সময় ভাবা যায় নিউ ইয়র্ক শহর থেকে অ্যালেন গিন্সবার্গের মতো কবি আসছেন, এসে যশোর রোড দিয়ে দুপাশের মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ পিপল, তাদের দুপাশে, তারা সব শরণার্থী, তাদের দুপাশ, তার মাঝখান দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, তাদের সঙ্গে বসে কথা বলছেন, কবিতা লিখছেন। সেপ্টেম্বর অন যশোর রোড, বিখ্যাত কবিতা, পৃথিবী বিখ্যাত কবিতা, যেটা নিউ ইয়র্ক টাইমসে ছাপা হয়েছিল। এইরকম এত বড় বড় ঘটনা বাংলাদেশের লিবারেশন ওয়ার নিয়ে হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা ভারতবাসী, ভারত সরকার, আমাদের জনগণের টাকায় তো ভারত সরকার, সেই আমরা খেতে পাই না পাই, আমরা ভেবেছিলাম, আমরা প্রমাণও করেছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শিয়ালদা স্টেশনে এসে জড়ো হয়েছে ওপার থেকে। তাদেরকে তো আশ্রয় দিয়েছি। আমাদের ইকোনমি ভেঙে গেছে, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়েছে, তাও তো আমরা থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, বসতে দিয়েছি, উঠোন দিয়েছি, যে যা পেরেছি করেছি। সরকারের দিক থেকে শুধু নয়, সাধারণ মানুষও, সবাই যে যতটা পেরেছি করেছি। আমরা এইভাবে একটা দেশের স্বাধীনতার জন্য আমাদের প্রাণ দিয়েছি, একটা অন্য দেশের জন্য, একটা প্রতিবেশী একটা দেশের জন্য। তার আজকে তারা এত ভারত বিদ্বেষী কি করে হয়? কি করে তারা ভাবলো যে আমরা ভারত বিদ্বেষী হবো? তাদের তো উচিত ছিল আমরা সবার বিদ্বেষী হতে পারি, কিন্তু আমরা কোনোদিন ভারত বিদ্বেষী হব না।
আমার মা বলতেন, আমার মাও বাংলাদেশে, মানে তখনকার পূর্ব পাকিস্তানের মেয়ে, পাবনা জেলার বউ। তখন বলছে, আমার মা একটা কথা বলতেন, কথাটা খুব মনে পড়ে এখন। এই বাংলাদেশের দৃশ্যগুলো দেখছি আর মনে পড়ে। মা বলতেন, শোন, তুই যার কাছে গিয়ে, যার বাড়িতে গিয়ে, যার উঠোনে বসে দুটো ভাত খেয়েছিস, মানে নুন গ্রহণ করেছ যেখানে, যে বাড়িতে, সেই বাড়ি সম্পর্কে কখনো কোনো খারাপ কথা বলো না, বলিস না, কখনো বলিস না। যার ভাত খেয়েছো, যার অন্ন গ্রহণ করেছো, যার নুন খেয়েছো, তার নিন্দে করো না, তার ক্ষতি করো না, তাকে আঘাত করো না। আর বাংলাদেশ আজকে যেটা করছে, অকল্পনীয় বিশ্বাসঘাতকতা। এই বিশ্বাসঘাতকতা চোখে দেখা যায় না। সেই তারা এমনকি রবীন্দ্রনাথকে অসম্মান করছে। শেখ মুজিবুর রহমান নয়, তাকে মুছে ফেলার একটা তারা চক্রান্ত করেছে। এই আবার মুছে ফেলার কথাই বলছি। মুছে ফেলা কি যাবে? 32 ধানমন্ডি রোড পুরো উড়িয়ে দিলেও, তছনছ করে দিলেও, ধূলিসাৎ করে দিলেও, এই তারপরে হোয়াইট ওয়াশ করে কি সব মুছে দেওয়া যাবে ইতিহাস? ওই ধানমন্ডির বাড়িতে সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখেছিলাম, সেগুলো এখন আবার কি হয়েছে জানি না, এখন তো আমি দেখিনি, এখন তো ধূলিসাৎ করে দিয়েছে। সবগুলি মুজিবকে মারার সব গুলির দাগ, গুলি চালানোর সব দাগগুলো ছিল, র্যান্ডাম ফায়ার হয়েছে। র্যান্ডাম ফায়ার হচ্ছে, সেইগুলো দেখে এসেছি। দেখলে কীরকম যেন হয় শরীরের মধ্যে। সেই মুজিবুর রহমান, তাকে এইরকমভাবে তারা শেষ করে দিল, শেষ করে দিতে চাইছে। তবে আমার মনে হয়, আমি এটা কোনো ইতিহাস তো ঘোরে, ইতিহাস তার নিজের প্রয়োজনে, অর্থনীতির কারণে, সামাজিক কারণে, রাষ্ট্রনৈতিক কারণে ইতিহাস আবার ঘুরবে। ইতিহাসকে কেউ এক জায়গায় আটকে রাখতে পারবে না, এটা বারবার দেখা গেছে। কিন্তু আমার যেটা মনে হয়, যে মানুষ বলতে যা বোঝায়, বাংলাদেশের মানুষ, তারা এটা মেনে নেবে না। কিন্তু এখন দরকার যেটা, সেটা হচ্ছে ওই 71-এর মুক্তিযুদ্ধের মতো আরও একটা প্রতিজ্ঞা, আরও একটা অঙ্গীকার, আরও একটা জ্বলে ওঠা। সেটা কিভাবে হবে সে তো আমি বিশেষজ্ঞ নই, আমি বলতে পারবো না এটা কোন পথে যাবে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে বাঁচতে হলে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় যে বাংলাদেশকে আমরা দেখেছি, এ বড় ভয়ঙ্কর বাংলাদেশ। কিন্তু ধরুন, আমরা যে সোচ্চারের জায়গা আপনি বললেন, আপনার ভেতরে যে যন্ত্রণার কথা আপনি বললেন, আজকের সময় দাঁড়িয়ে যারা কবি, সাহিত্যিক, লেখক, তারা তো বাংলাদেশের জন্য মানে এক পথে ঘাটে নেমে গেলেন না, যেটা আমরা 70-এর দশকে দেখলাম। এটা কি কোথাও আমরা আমাদের দায়গুলোকে একটু এড়িয়ে যাচ্ছি, নাকি আজকের সময়টা বদলে গেছে? যে একটা কারণ সময় বদলেছে, 2 নম্বর কারণ হচ্ছে সেই অর্থে তো বাংলাদেশ দেশের দিক থেকেও কোনো তীব্র প্রতিরোধ বা আন্দোলন গড়ে তুলতে পারল না কেউ। এটা যদি করে তুলতে পারত, তাহলে মনে হয় এখানকার কবি, লেখক, শিল্পী, বুদ্ধিজীবী সবাই সমর্থন করত। এখন যেটা চলছে, আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলতে পারি, এটা কেউ সমর্থন করতে পারে না। এটা কেউ সমর্থন করতে পারে না, কোনো লেখক, কোনো বুদ্ধিজীবী। কিন্তু সেই যে অ্যালেন গিন্সবার্গ যশোর রোড ধরে হেঁটে যাচ্ছেন বর্ডারের দিকে, তার সঙ্গে এখানকার কবি লেখকরা রয়েছেন, সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন। তো সেই মুহূর্তের প্রয়োজন আছে। সেই মুহূর্তটা আপনি ঠিকই বলছেন যে এবার তৈরি হচ্ছে না। সেটা দরকার আছে সম্পূর্ণভাবে একটা
প্রতিরোধ এবং প্রতিবাদ সেটাতে কিন্তু গর্জে ওঠার প্রয়োজন আছে। না হলে আমার যেটা মনে হয়, আমাদের তো একদম পাশে, সব জায়গা থেকেই 2-3-4 ঘন্টার পথেই আমরা ঢুকে পড়তে পারি। যশোরের পাখি এসে নন্দনের গাছে ডিম পাড়ে, এখানকার মেঘ চলে গিয়ে ঢাকায় বৃষ্টি দেয়, তো এতটাই কাছে। তা আমার কথা হলো, বাংলাদেশের এই অবস্থা যদি ধ্বংস হয়, ফ্যাসিজম যদি চূড়ান্ত জায়গায় পৌঁছয়, এবং পৌঁছে গেছে, চূড়ান্ত জায়গায় পৌঁছয়, আরও ভয়ঙ্কর জায়গায় পৌঁছয়, তাহলে কিন্তু সমূহ বিপদ। আমি বলছি না যে দেশ দখল করে নেওয়ার মতো, সে দেশ দখল করে নেবে ওসব তো মানে ফাঁকা কলসির আওয়াজ, ওটা নিয়ে আমি ভাবছি না। এই আমরা 7 সিস্টার্স নিয়ে নেবো, এসব বলে যাচ্ছে, ওটা কথা না, ওটা একটা ভারত অসম্ভব শক্তিশালী দেশ। তো ভয় অন্য জায়গায়। ভয় হচ্ছে মানুষের চিন্তায়, মননে, সৃষ্টিশীলতায়। পাশে যদি আপনার পাশের বাড়িটা যদি নরক হয়ে যায়, সেই নরক থেকে হাওয়া তো আপনার ঘরে পৌঁছাবে, ওই বাড়িতে হাওয়া লেগে সেই হাওয়া আপনার বাড়িতে পৌঁছাবে। এই প্রসঙ্গে একটু আপনি ঢুকলেন বলে খালি জানতে চাইছি যে তাই কি আমাদের রাজ্যের ক্ষেত্রে যে অস্থিরতা তৈরি হয়েছে, বিশেষ করে ধর্মকেন্দ্রিক যে অস্থিরতা অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি, সেটা কি কোথাও তারই একটা প্রচ্ছন্ন ঢেউ, তার জন্য কি হতে পারে? দেখুন, এটার সঙ্গে তো সাংবিধানিক বিষয় জড়িত, প্রশাসনিক সাংবিধানিক এসব বিষয় জড়িত, কিন্তু আমরা তো বুঝতে পারছি ধর্ম দিয়ে এবং নির্বাচন প্রক্রিয়া দিয়ে, এটা তো একটা নির্বাচনের প্রক্রিয়া যেটা চলছে, অর্থাৎ ইলেকটোরেট ডিসাইড করার একটা প্রক্রিয়া চলছে। এটা তো মানুষকে এক অর্থে ভয়ঙ্কর অত্যাচারের মধ্যে নিয়ে যাওয়া, দুবেলা একটা ভয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া, আতঙ্কের মধ্যে নামিয়ে দেওয়া। এটার পেছনেও তো রয়েছে ধর্ম। এবং আমি বলবো যে এইটার এত মানুষ, সাধারণ মানুষ, তারা অপমানিত হচ্ছেন ভোটের নামে, নাম তোলানোর নামে, এইভাবে জর্জরিত হচ্ছেন, হেনস্থা হচ্ছেন, হয়রানির মধ্যে পড়ছেন। সত্যি সত্যি বলতে কি, যে ঐতিহাসিক ঘটনাটা ঘটল 2 দিন আগে আমাদের সামনে, সেখানে কি দেখলাম? আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে উঠে দাঁড়ালেন, গর্জে উঠলেন। কাদের জন্য? একেবারে সাধারণ মানুষ, দিন আনে দিন খায়, তাদের উপরে যে হয়রানি, তাদের উপরে যে অন্যায়, তাদের নিয়ে যে অবিচার চলছে, এইটাকে বৃহত্তর অর্থে সারা ভারতবর্ষ জুড়ে যে একটা ভয়েস দরকার, একটা প্রতিরোধ এবং প্রতিবাদ দরকার, সেটা করে তিনি ইতিহাস সৃষ্টি করলেন। আর তো কেউ করেনি, কোনো রাজ্যে কেউ করেনি, কোথাও কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী গিয়ে এটা করেননি। কিন্তু তিনি গিয়ে উঠে দাঁড়িয়ে এই সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষ, যাদের আর কোনো আশ্রয় নেই, যাদেরকে আতঙ্কের মধ্যে রাখা হয়েছে, ভয়ের মধ্যে রাখা হয়েছে, প্রতি মুহূর্তে বলা হচ্ছে তোমাকে ওপারে ফেলে দেবো পে লোডারে করে, তাদেরকে তারা বৈধ, কেউ তো বলছে না অবৈধ। অবৈধ ভোটারের জন্য তিনি সুপ্রিম কোর্টে গেছেন, কিন্তু ওরা বলছে যারা অনুপ্রবেশকারী তাদের জন্য নাকি গেছেন। তো বলবেই বিরোধী দলের এটাই কাজ, বিরোধী দলের এছাড়া তোর কোনো কাজ নেই। কিন্তু এটা তো সত্যি, ধরুন মানে আমাদের যেহেতু প্রতিবেশী রাজ্য বাংলাদেশ, আমাদের অনুপ্রবেশের ঘটনা যদি আমরা ভারতবর্ষের নিরিখে দেখি,
তাহলে মানে এই যে বর্ডার লাইনটা, এইদিকে পাঞ্জাব আর এইদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল, নিশ্চয়ই এই দুটোই বর্ডার লাইন অন্য প্রতিবেশী দেশের সঙ্গে। মানে আমরা যদি এদিকে নেপাল আর ভুটানকেও ধরে নিই তাহলেও প্রায় ওটা পশ্চিমবঙ্গ জুড়েই আর কি বর্ডার লাইন। বর্ডার লাইন। তো এই বর্ডার যেহেতু বাংলাতে আছে, সেই জন্য অনুপ্রবেশের শব্দটা বারবার অনুপ্রবেশ আসছে। তো রুখে দেওয়ার কথা, প্রশাসনিকভাবে সাংবিধানিকভাবে তাকে রুখে দেওয়ার কথা যাদের, তারা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স, তারা কেন করেন না? তারা করলে কি করে হয় বলুন তো? তাদের কাজটা তো আটকানোর কাজ। তারা যদি এই এত দীর্ঘ মাইল মাইল ব্যাপী যে বর্ডার, সেখানে তারা মাইনা পাচ্ছেন, সব রকম সুযোগ সুবিধা পাচ্ছেন, এটা তাদের চাকরি, এটা তাদের ডিউটি, তারা এটা করছেন না কেন? সুতরাং আমার যেটা মনে হয় যে যে পদ্ধতিতে, না, আমার একটা ছোট্ট প্রশ্ন আপনাকেই আমার প্রশ্ন, আপনি এখানে মানে কি বলবো, প্রশ্নটা আমাকে এবং আপনাকেও, অন্যরা কেউ যদি থাকে যারা দেখছেন তাদেরকেও আমার প্রশ্ন, সেটা হচ্ছে এত যে শোনা গেল 1 কোটি, তারও বেশি, 1.5 কোটি নাকি রোহিঙ্গা আছে, তো দিন না রোহিঙ্গাদের তালিকা, দেখাতে পারলেন না তো, দিতে পারলেন না তো। আপনাদের তো এত ক্ষমতা, তো এত ক্ষমতা যখন দেখাতে পারলেন না রোহিঙ্গাদের, তাহলে কিসের জন্য এটা করছেন? বাদ দিন, যারা যারা মারা গেছে তাদের নাম রয়েছে, অবশ্যই বাদ যাবে। যারা নেই, যারা একাধিক মানে জায়গার নাম রয়েছে, তাদের একটা জায়গা থেকে নাম বাদ যাবে। দুটো জায়গাতে তার ভোটার হিসেবে নাম থাকতে পারে না, একটা জায়গায় বাদ যাবে, একটা জায়গায় থাকবে। তাহলে এইসব ঘটনাগুলো যখন ঘটেছে, সেইগুলোর অনুসন্ধান না করে যারা এই দেশের নাগরিক, সুনাগরিক, তাদেরকে ধরে নিয়ে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা তবু আমি মানলাম, কিন্তু যেভাবে হেনস্থা হচ্ছে, হয়রানি হচ্ছে, সেটা ভালো না। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটা একটা অপমানও তো, মানে অপমান, ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে তো এটা আমার নাগরিক কাছে হিসেবে খুব অপমান না? ভীষণ অপমানের বিষয় যে আমি অপমানের এখানে জায়গা। নাগরিক হওয়া সত্ত্বেও একদিকে সত্যিকারের যারা আমাকে নাগরিক প্রমাণ করতে তাদের হবে। কাছে অপমান, আর বাকিরা যারা গরিব মানুষ, তারা ভাবছে কি হচ্ছে আমাদের ওপর দিয়ে, কী হতে চলে, তারা তো ঠিক বুঝতে পারছে না। তারা তো সংবিধান জানে না, তারা তো সিটিজেনশিপ অ্যাক্ট পড়েনি, তারা তো অনেক দুশ্চিন্তার মধ্যে আছে। তাদেরকে কে বোঝাবে? এইভাবে তাদেরকে ভয় দেখিয়ে, এইরকমভাবে আশঙ্কায় ফেলে দিয়ে, আতঙ্কে ফেলে দিয়ে, মনে হয় না এতে কোনো ফল হবে। মনে হয় না তারা যে লাভ ভাবছিলেন করবেন, সেই লাভ হবে না। আপনি দাদা কবি, কিন্তু কবি হলেও আপনি চিরকালীন, সবসময় আপনার একটি রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট আছে এবং আপনার কবিতা অত্যন্ত রাজনৈতিক কবিতা বলে আমার মনে হয়। কারণ সেটা অবশ্য কবিতার রাজনীতি, সংস্কৃতির রাজনীতি, পার্টি পলিটিক্সের রাজনীতির বাইরে গিয়েই তো শিল্পটা থাকে, বা শিল্পের একটা নিজস্ব রাজনীতি অবশ্যই থাকে সবসময়। আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর অধুনা যে ঘটনাটার কথা বললেন, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলা, তার পাশাপাশি আরও কয়েকটি বিষয় আমি যদি উল্লেখযোগ্যভাবে যোগ করি, বাংলার নারী সমাজের প্রতি তার যে জায়গাটা, এবং তিনি যেটা বারবার করে প্রমাণ করে গেছেন, সেটা ওই লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আরও বিভিন্ন রকম প্রকল্পের মধ্যে দিয়ে বাংলার নারী সমাজ, প্রান্তিক নারী সমাজ, যারা একটা সময় অর্থের একটা টাকার জন্য তার হাজব্যান্ড বা তার অভিভাবকের ওপর মুখাপেক্ষী হয়ে থাকতেন, আজ তারা কিছুটা ওই জায়গা থেকে একটা আত্মনির্ভরতার জায়গা পেয়েছেন। তারা এই ধরনের জনকল্যাণমূলক যে কর্মসূচি, সেগুলো সমস্তটাকেই সাধুবাদ দিতেই হয়, না দিয়ে এটাকে অস্বীকার করবার কোনো জায়গা নেই। তারপরেও একটা প্রশ্ন থেকে যায়, সেই প্রশ্নটা হচ্ছে এই যে সংখ্যালঘু, আমাদের রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়, তাদের বারবার করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে কিন্তু তাদের ভরসা দিয়ে গেছেন যে না, আমাদের রাজ্যটা অন্তত এইরকম হবে না যেখানে আমরা একটা অন্য ধর্ম, আমরা
নির্দিষ্টভাবে হিন্দুদের কথা যদি বলি, তাহলে এই রাজ্যের হিন্দু সংখ্যাধিক্য বলে অন্যান্য ধর্মাবলম্বী যারা এখানে আছেন তারা তাদের ইনসিকিউর হওয়ার কিছু নেই। তিনি বারবারই ভরসা দিয়ে গেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, থেকেছেন। কিন্তু যদি পরিসংখ্যানের আমরা দিক থেকে আবার ভাবি, তাহলে সংখ্যালঘুর উন্নয়ন আমাদের রাজ্যে তো অনেকগুলো বছর, মানে তিনি অত দুটো টার্মস চলল, তৃতীয়বার। তো এই দীর্ঘ সময়ের মধ্যে তাদের সাধারণ উন্নয়নের কিন্তু আমরা পরিসংখ্যানগতভাবে পাই না। কারণ আজও এ রাজ্যের বেশিরভাগ পরিযায়ী শ্রমিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আজও এখানের একেবারে প্রান্তিক যে সমস্ত কাজকর্ম হয় তার বেশিরভাগ মানুষ আমাদের রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বা দলিত মানুষ। তারা আমাদের একবারে ডেলি ওয়েজেসেরই কাজ করে। তাহলে কি কোথাও এই যে আমরা আমাদের একটা জায়গার কথা বলছি, সেটা কি সেই ভোট রাজনীতিতে সেই থেকে যাচ্ছে? কি মনে হয় আপনার? আমি দেখুন একটা কথা স্পষ্ট করে বলি আপনাকে, সেটা হচ্ছে একমাত্র বাংলায়, আপনি উত্তরপ্রদেশের দিকে তাকান, মধ্যপ্রদেশের দিকে তাকান, মহারাষ্ট্রের দিকে তাকান, একমাত্র বাংলায় আপনি দেখতে পাবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সবাইকে নিয়ে চলতে জানে। এটা দেখি না অন্য জায়গায়। আপনি সারাক্ষণ হিন্দু হিন্দু হিন্দু, রবীন্দ্রনাথও বলেছিলেন সারাক্ষণ মুসলমান মুসলমান, শুনতে বড় খারাপ লাগে। মানুষ মানুষ কই, মানুষের কথাটা বলুন। তো আমি মনে করি মুখ্যমন্ত্রী সেই মানুষের পাশে দাঁড়ান। কোন ধর্ম সেটা দেখেন না। এটা দেখলে অন্যরকম। আপনি ভাবুন তো দেখি, আমরা তো ছোটবেলায় কতবার ছাত্র জীবনে, তার পরবর্তী সময়ে গিয়েছি। গত কয়েক বছর হলো সত্যিকারে দেখার মতো জিনিস, এই 25শে ডিসেম্বরের আগে থেকে শুরু করে প্রায় দিন 15 বা তারও বেশি দিন ধরে যেরকমভাবে ওই পুরো অঞ্চলটা আলোয় আলোয় ভরিয়ে দেওয়া হয়, এবং তাদের জন্য সমস্ত, তাদের মধ্যে তো প্রচুর গরিব মানুষ আছে, সাধারণ মানুষ আছে, সবার পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে নিয়ে চলা, এটা তো আগে দেখিনি কখনো। আমরা মাইনরিটির কথা বলছি সবসময়, আপনি এবার ভাবুন খ্রিস্টান মাইনরিটির কথা। তারাও তো ভয়ঙ্কর সংখ্যালঘু আমাদের সমাজে, কিন্তু তাদের জন্য যেরকমভাবে তিনি করছেন, ভারতবর্ষের অন্য কোথাও কোনো মুখ্যমন্ত্রী করেন না। শুধু তাই নয়, বিভিন্ন সেক্ট, একটা ধর্মের অনুষঙ্গে আরও গোষ্ঠী তৈরি হয়, সেক্ট তৈরি হয়, কাল্ট তৈরি হয় বিভিন্নভাবে। তো তাদের পাশে কে দাঁড়াচ্ছেন? অনেক সময় একটা কাল্টের সঙ্গে আর একটা কাল্টের বিরোধ থাকেই, তাই জন্য তো কাল্ট তৈরি হয় বিভিন্নভাবে, বিভিন্ন গোষ্ঠী তৈরি হয়, উপগোষ্ঠী তৈরি হয়। একটা বড় ধর্মের স্বীকৃতির ভেতরেই সেটা থাকে। এইবার আমার কথা হলো যে এটা না শুধু যারা বলেন ভোটের জন্য, তারা একটা ভুল করেন। শুধু ভোটের জন্য হলো এই মানুষগুলো বুঝতে পারত, এই মানুষগুলো নিজেই সরে যেত। মানুষ বোঝে পার্থক্যটা। আপনি যেরকম বললেন, আজকে মেয়েদের জন্য আমরা তো কত চিৎকার করলাম, কত চেঁচামেচি করলাম গত 30-40 বছর ধরে, যে মেয়েদের এম্পাওয়ারমেন্ট, এত ফেমিনিস্ট রাইটার এলো। আমার নিজের ঘরে কবি মল্লিকা সেনগুপ্ত ছিলেন, তিনি এত বড় ফেমিনিস্ট। তিনি অবশ্য নিজেকে বলতেন যে আমি মানবী বিদ্যার লেখক, ঠিক আছে, কিন্তু তার তো সেই অগ্নিস্পর্শী লেখাগুলো তখন বেরোতো, এবং অনেক মেয়েকে দেখেছি কীরকমভাবে আপ্লুত। মেয়ে কেন, গোটা বাঙালি সমাজকে একটা অন্য কীরকমভাবে সাহস তার যখন স্ত্রীলিঙ্গ নির্মাণ বেরোলো দেশ পত্রিকায়, উনি বাবা, হাজার চিঠি। তো এই যে জায়গাটা আমি তো দেখেছি, মেয়ে লেখকরা,
বুদ্ধিজীবীরা তারা মেয়েদের উঠে আসার গল্প শুনিয়েছেন, মেয়েদেরকে বাঁচতে দিন এই প্রার্থনা বারবার করেছেন। মহাশ্বেতা দেবী অত বড় প্রাতঃস্মরণীয়া, অত বড় লেখক তিনি, সারা ভারতবর্ষে, শুধু বাংলায় নয়। আমি যেখানে যাই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাকে কবিতা পড়তে ডাকে, আমি যখন যাই তখন দেখি মহাশ্বেতা দেবীর কত ভক্ত, সব নাম করা সব ভক্ত, ভাইস চ্যান্সেলর, এমেরিটাস প্রফেসর, এরা সব ভক্ত মহাশ্বেতাদির। তো এরা তো মেয়েদের জন্য একটা ইন্টেলেকচুয়াল লেভেলে একটা বিরাট কাজ করেছেন। তাদের ক্ষমতাটা হয়তো চিন্তার জগতের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেটার অনুবাদ করলেন, শ্রেষ্ঠ অনুবাদ। যে চিন্তা, যে এম্পাওয়ারমেন্টের কথা বলেছিলেন মহাশ্বেতা দেবীরা, সেটাকে হাতে কলমে আমরা তার অনুবাদ পেলাম। একটি মেয়ে সাইকেল নিয়ে স্কুলের পথে যাচ্ছে, একটি বাড়ির বউ, যেটা আপনি বললেন, যার হাতে কোনোদিন 1 টাকাও তার স্বামী তুলে দেয়নি বা তার বাড়ির কেউ তুলে দেয়নি, তার হাতে আজকে টাকা পৌঁছে যাচ্ছে, তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাচ্ছে। এরকম আরো অজস্র প্রকল্প, শতাধিক প্রকল্প রয়েছে। তা এইটা করে মেয়েদের যেমন উত্থান হয়েছে, মেয়েদের যেমন একটা এম্পাওয়ারমেন্ট হয়েছে, আমি কিন্তু একেবারে গ্রাসরুট লেভেলের কথা বলছি, যেখানে না শুধু তাই না, আমি আমরা পৌঁছতে পারবো না। যেখানে ইনফরমেশন আমি যুক্ত করতে চাই, মানে সেটাও খুব গুরুত্বপূর্ণ জায়গা। আপনি তো একবারে গ্রাসরুটের কথা বললেন, পাশাপাশি এই সরকারের আগে রাজ্য সরকারের বিধায়কের আসনে এত মহিলাকে আমরা মনে হয় এর আগে দেখি। সেটা তো বটে, সেটাও আরও একটা ওই দিক থেকেও আমি বলবো বিধানসভার ইতিহাসটা যদি পর্যালোচনা করা যায়, সব বিধানসভাগুলোকেও, তাহলে বুঝতে পারবো এটা একটা বিশাল ডিপার্চার এবং পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দি এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। এইটা তো রয়েছে। এছাড়া আমি আরেকটা কথা বলবো, একটি মেয়ে, বাড়ির একটি মেয়ে যখন তার হাতে 10 টাকা আসে না, বাড়ির ছেলেটাও পায়। অনেক সময় এটা আমার কথা নয়, অনেক বড় বড় লোকের কথা। এটা একটা ছেলের হাতে 20 টাকা এলেও দেখা যাবে একটা মেয়ের কাছে 2-3 টাকা পৌঁছচ্ছে না। এটা একটা ঘটনা, একটা হিউম্যান সাইকোলজি বলে একটা ব্যাপার আছে। এবং আমি ব্যক্তিগত জীবন থেকে বলতে পারি, এবং সেটা তো সত্যজিৎ রায় একটা ইন্টারভিউতে বলেছিলেন, যে মেয়েরা যেটা পারে, যতটা পারে, অনেক সময় পুরুষ শাসিত সমাজের যে পুরুষ, তারাও তো ভিক্টিম, সেই পুরুষরা সবসময় পারে না। এই পুরুষতন্ত্রের মধ্যে তারা আটকে যায়। এই পুরুষ বলছি না আমি, পুরুষতন্ত্র যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে তারা আটকে যায়, গেছেও। সুতরাং চারুলতা একটা বিরাট উদাহরণ। ওই রকম মহৎ একটা ফিল্ম পৃথিবীতে খুব কম বানানো হয়েছে, তার মধ্যে দেখুন সত্যজিৎরা কীভাবে ধরেছে মেয়েদের জায়গাটাকে। তো আমার কথা হলো, এবং পাশাপাশি পুরুষতন্ত্রকে সেই দিকে বেশি আলো ফেলা হয় না, কিন্তু রয়েছে, তো আমাদের মাথার পেছনে কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এটা কিন্তু একটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছরে যা করেছেন, সেটাকে আমার মনে হয় যে একটা রক্তপাতহীন বলশেভিক মুভমেন্ট। একটু নিন্দুকদের প্রসঙ্গ যদি নিন্দা তো করবেই লোক। আমি যে যেটা বললাম আপনাকে, এই যুক্তিটা রক্তপাতহীন, রবীন্দ্রনাথ বলেছিল দুটোই ভয়ঙ্কর, বলশেভিক মুভমেন্ট এবং স্টালিনের একনায়কতন্ত্র, এবং ওই রকমভাবে সমস্ত লেখক বুদ্ধিজীবীদের মেয়ের সমস্ত সাইবেরিয়া পাঠিয়ে দেওয়া, এই দুটোই ভয়ঙ্কর বলেছিলেন
রবীন্দ্রনাথ স্বয়ং বলেছেন যে রবীন্দ্রনাথের এত স্বপ্ন ছিল রাশিয়া নিয়ে, এত বড় স্বপ্ন। তো আমার কথা হলো যে এটা হচ্ছে রক্তপাতহীন। যে কোনো মুভমেন্ট, যে কোনো রেভলিউশন করতে গেলে আপনাকে বোমা, বারুদ, রাইফেল, গুলি এসব লাগে। গান্ধীজির লাগেনি। আর এখানে যে ঘটনাগুলো ঘটেছে, যেটা আপনি বলছেন নিন্দুকেরা তো নিন্দা করবে। না, একটা তারা যুক্তি দিচ্ছে যে অনুদান সবসময় প্রকৃত উন্নয়নের বিপরীত দিকে থাকে। অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে রাজ্যে যদি সেই অর্থে এমপ্লয়মেন্ট জেনারেট হতো, রাজ্যের যদি মানে প্রতিটি মানুষ তার যে দৈনিক রোজগারের জায়গা, সেই রোজগারের জায়গায় শ্রীবৃদ্ধি ঘটতো, তাহলে তো অনুদানের প্রসঙ্গ। দেখুন, যে কোনো ওয়েলফেয়ার স্টেট যে মডেলগুলো আছে সারা পৃথিবীতে, আমি বিশেষজ্ঞ নই, আমি ইকোনমিস্ট নই, কিন্তু সাধারণ জ্ঞান থেকে বলতে পারি। আমি যেসব দেশে গিয়েছি, নিজের চোখে দেখেছি, সেগুলো বলতে পারি। সেগুলো আমি 2006 সালে জার্মানিতে গিয়ে দেখেছিলাম একটি পরিবারে একটি সন্তানেরা 600 ইউরো দেওয়া হতে শুরু করলো। কেন দিল? জার্মানির সরকারের কি প্রয়োজন আছে দেওয়ার? এবং ঘটনাচক্রে বলি, তারা কিন্তু সব টার্কির থেকে, মানে তুর্কিস্তান থেকে শরণার্থী হয়ে আসা। অর্থাৎ তারা সেটেল করার জন্য ফাইট করছে। তাহলে বলুন, ওরা ভোটের জন্য করছিল জার্মান সরকার? না, এটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেটের একটা বড় একটা মানবিক দিক। আমি যদি এই পাড়াটাকে নোংরা করি, খেতে না দিই, ডাস্টবিন বানাই, ক্ষুধার্ত বানাই, ভিখিরি বানাই, এই পাড়াটা প্রভাব ফেলবে পাশের পাড়াটায়, তার পাশের পাড়াটায়। এইভাবে অনেকগুলো পাড়া তৈরি হবে, তারপর একটা শহর তৈরি হবে তার প্রভাবে, সেই শহর থেকে ছড়িয়ে পড়বে একটা স্টেটে। সেটা কি খুব ভালো? ওরা তো বুদ্ধিমান। হ্যাঁ, ওদের টাকা আছে, মানছে, সেটা আলাদা কথা। কিন্তু একটা সন্তানই নয়, দ্বিতীয় সন্তান হলেও তারা আবার 600 ইউরো, এটা এখন বেড়ে গিয়ে কত হয়েছে আমি বলতে পারবো না। কিন্তু আমি নিজে 2006 সালে, আমি যদিও সম্প্রতি জার্মানি গিয়েছিলাম, তো আমার মনে হয়েছে যে সরকারের একটা ভূমিকা থাকে। এই মডেল তো আরও অন্যান্য অনেক স্টেটে নিয়েছে এবং অনেক পৃথিবীর অনেক দেশে রয়েছে। সরকারের এরা বলছেন যে না, এটা দিয়ে কি হবে, এটা তো ভিক্ষে দেওয়া হচ্ছে। ভিক্ষে এত বড় কথা? এই মানুষগুলো, তারা আমাদের নাগরিক, তারা আমাদের সুনাগরিক, তারা হয়তো তাদের মানে কি বলবো, তাদের অন্ন জোটে না ঠিকঠাক, মেয়েগুলোর অবস্থা আরও খারাপ, আরও অবর্ণনীয়, তাদের হাতে কিছু টাকা পৌঁছে দেওয়াটা ভিক্ষা? সরকার কেন ভিক্ষা দেবে? সরকার তো কোনো ভিক্ষা দেয় না। তাহলে সমস্ত চাকরি ভিক্ষা বলতে পারবে? সরকার রাস্তা দিচ্ছে, ভিক্ষা? তাহলে আপনি সে ভিক্ষা নিয়ে রাস্তার উপর দিয়ে হাঁটছেন কেন? সমস্ত কিছু তাহলে ভিক্ষা। যদি এই ভাতা মানে আমি প্রতি মাসে তার হাতে, একটি মেয়ের হাতে 1000 হোক, 2000 হোক, 1500 হোক টাকা পৌঁছে দেওয়াটাকে, তাকে একটু সাপোর্ট করা, এটাকে যদি ভিক্ষা বলতে হয়, তাহলে আপনি যারা বলছেন, আপনিও যেভাবে প্রতি মাসে টাকা গ্রহণ করেন, আপনি বলবেন আমার শ্রমের বদলে, আমার মেধার বদলে, ও মেধার বদলে পাচ্ছে, ও শ্রমের বদলে পাচ্ছে। আপনার তার শ্রমটা আপনি দেখতে পাচ্ছেন না, তার মেধাটা আপনি দেখতে পাচ্ছেন না। সে যে সারাদিন উঠোন পরিষ্কার করে, সেই পরিশ্রমের মূল্যটা কে দেবে? তার বর তো দিচ্ছে না। সে যে সারাদিন রান্নাটা করে, সেই মূল্যটা কে দেবে? তার শাশুড়ি তো দেবে না। তার পরিশ্রমটা পরিশ্রম নয়। সুতরাং ঠিকই কবিতায় সেই কথাটা যে লিখে গিয়েছিল মল্লিকায়, সেই কথাটাই খাঁটি হচ্ছে এই প্রশ্নটা, যে মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী হবে? আর মানে যারা রান্না করছে, যারা শিশু পালন করছে, যারা কষ্ট করছে, দুবেলা জল আনতে যায় 10 মাইল দূরে গিয়ে, হয়তো এখন আর অতটা, হয়তো একটা দুটো জায়গায় থাকতো ওই রকম অবস্থা নেই। কী সব শুনেছি, বর্ণনা শুনেছি, কত দূর দূরান্ত থেকে জল আনতে যায়। তো সেগুলো যারা এই পরিশ্রমটা করে, তার মূল্য পায় না। তো সরকার যদি তাদেরকে মূল্য দেয়, আপনি সেটাকে ভিক্ষা বলবেন? তাহলে আপনার মেধা, আপনার পরিশ্রম, যেটা আপনি অফিসে বসে দেন 10টা 5টা, সেটার বদলে যে স্যালারিটি পাচ্ছে, সেটাকে ভিক্ষে বলুন। এই যুক্তি আপনারা কিভাবে, অর্থাৎ আমাদের দর্শক বন্ধুরা কে কিভাবে নেবেন, সেটা তো আপনাদের বিষয়। তবে
এই যে একটা যুক্তির বিরুদ্ধে আর একটা যুক্তি তৈরি হয়, সেইটা কিন্তু আজকের এই আলোচনা থেকে অনেকটা স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে, কারণ একটা যুক্তি এবং তার বিপক্ষে আর একটা যুক্তি হয়। যাই হোক, একটা অন্য প্রসঙ্গে ঢুকবো। প্রসঙ্গটা হচ্ছে যে একটু আপনার ব্যক্তিগত জায়গায় এবার যাই। পাবনা থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে কলকাতা, একটা দীর্ঘ যাপন এবং এই ক্রমশ সরে সরে আসা, আমরা তার একটা পোশাকি নাম মাইগ্রেন্ট বলি, মাইগ্রেন্ট পিপল এইভাবেই দেখি তাদেরকে। এইটা একদিক থেকে যেরকম একটা কখনো কখনো অসহনীয় হয়, কখনো কখনো জীবনকে অনেক কিছু দেয়, অনেক কিছু শিক্ষা দেয়, যে শিক্ষা হয়তো তার পরবর্তী সময়ে কাজে লাগে, শিল্প সৃষ্টির ক্ষেত্রে কাজে লাগে। আপনি কিভাবে দেখেছেন আপনার জীবনের এই অধ্যায়টা? আমি তো শরণার্থী পরিবারের ছেলে, যেটা আপনার প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে। তো ছোটবেলায় মাই সেকেন্ড মিল ওয়াজ আনসার্টেন। আমার কবিতা লেখার কথা ছিল না, আমার বাড়িতে কোনো কবিতার বই ছিল না। বহু কষ্টে পড়াশোনা করেছি, কিন্তু আমি যখন MA পাস করলাম, PhD-তে ঢুকলাম, এবং এই পরিবারের ছেলে, আমি ইংরেজি পড়েছি। আমার মা বলেছিলেন যে ইংরেজি পড়েছিস, গরিবরা কখনো কি ইংরেজি পড়ে নাকি? তো জেদের বশেই পড়েছিলাম, পড়ে উপকার পেয়েছি, সঙ্গে সঙ্গে চাকরিও পেয়েছিলাম। তো PhD-তে ঢোকার পরে আমাকে হয়তো সেই ভয়ঙ্কর শরণার্থী জীবনের দিকে আর ফিরে তাকাতে হয়নি। তারপরে কলকাতা আসা, আপনি যেটা বললেন, এখন একটা এমন একটা, তার পরবর্তী সময়ে বহু জায়গায়, বহু দেশে, ভারতবর্ষের বিভিন্ন শহরে আমি বহু জায়গায় কবিতা পড়ার ডাক পেয়েছি। এত ডাক নয় আমার সময়ে, মানে আগে সুনীলদা ছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায় পেয়েছেন, আমার সময় প্রায় কেউই হয়তো যায় না আমি যতটা যাই। তারা হয়তো যেতেও চান না, আমি যেতে চাই, আমি দেখতে চাই সব দেশগুলোকে। আপনি যদি কালকেই আমাকে বলেন যে আপনাকে বার্মা নিয়ে যাওয়া হবে, আমি হয়তো আরেকবার আমেরিকা না গিয়ে বার্মাতে যাব, কারণ আমার বার্মাটা যাওয়া হয়নি। শরৎচন্দ্রের লেখা পড়ে বড় হয়েছি, সেই বার্মাতেই এখন যেটা মায়ানমার, সেখানে যাওয়া হয়নি, দেশটা দেখতে যাব। সুতরাং আজকে এই অভিজ্ঞতা, প্রায় এই উপমহাদেশের অভিজ্ঞতা আমার মধ্যে জ্যান্ত হয়ে আছে। আমি এই যে পৃথিবীর ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড যদি আপনি ধরেন, দ্য লার্জেস্ট মাইগ্রেশন হচ্ছে আমাদের এই ইস্ট পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতবর্ষ বা ওদিক থেকেও, সেই 47 থেকে শুরু হয়েছে, লার্জেস্ট বলা হয়, ঐতিহাসিকরা বলেন দ্য লার্জেস্ট মাইগ্রেশন, এখনো চলছে। এইটা আমি এটার অংশ। আমার মা সেই মিছিলের একজন, আমার বাবাও সেই মিছিলের একজন। সেই মানুষের মিছিল, যা এক বাড়ি থেকে আর এক বাড়ি, এক পাড়া থেকে আর এক পাড়া, এক ধান ক্ষেত থেকে আর এক ধান ক্ষেত, এক অত্যাচার থেকে আর এক বিপন্নতা, এর মধ্যে দিয়েই চলেছে। এখন সিরিয়ার দিকে তাকান, প্যালেস্টাইনের দিকে তাকান, ইউক্রেনের দিকে তাকান, সারা পৃথিবীতে শরণার্থীর ঢল। আমি এটার অংশ, আমি এটার ভেতর দিয়ে এসছি, আমি জানি এর বেদনা কি। কিন্তু এটাও সত্যি, একটা মানুষকে তো সার্ভাইভ করতে হবে, তাকে তার দুঃখকে অতিক্রম করতে হবে, তার বেদনাকে অতিক্রম করতে হবে। আমি আমার বেদনাকে, আমার কষ্টকে আমি অতিক্রম করতে পেরেছি দুটো কারণে। এক হচ্ছে লিখতে পেরেছি এত বছর ধরে, না লিখলে আমি পাগল হয়ে যেতাম, উন্মাদ হয়ে যেতাম। ভেতরে 51টা বই যদি আমি না ছাপাতাম, তাহলে 51টা বই আমার ভেতরে থাকতো, আর সার পৃষ্ঠাগুলো আমাকে আস্তে আস্তে শুষে নিত, শেষ করে দিত। তো ফলে আমার যেটা মনে হয়েছে, আর দ্বিতীয় কারণটা একটা বই, সেটা আমাকে বাঁচিয়ে দেয়।
এটা আমি লিখেছি। এটা আমি এই গত বছরের একটি লেখায় আনন্দবাজারের রবিবাসরীয়তে লিখেছিলাম যে সে বইটা হচ্ছে গীতবিতান। এই বইটা কেনার ক্ষমতা আমার পরিবারের ছিল না, কিন্তু একটা হলুদ হয়ে যাওয়া, হলুদ পৃষ্ঠা হয়ে যাওয়া গীতবিতান আমার কাছে এসে পৌঁছেছিল। তো ওই বইটা আমার ছোটদের মাধ্যমে, ছোটদের খুব ভালো রবীন্দ্রনাথের গান গান শুনে শুনে, কোনো শেখার কোনো জায়গা ছিল না, পয়সা ছিল না, খুব ভালো গান আমাদের ছোটদের। তো তিনি আমাকে বইটি এনে দেন। ওই বইটি সেদিন যেমন পড়েছি, আজ রাতেও আমি ঘুমোতে যাওয়ার আগে এক পাতা হোক, দু পাতা হোক পড়বো। আমি শোনার কথা বলছি না, গানগুলো শোনার কথা বলছি না, শুধুমাত্র কেউ যদি এই বইটার এক পাতা দু পাতা করে সারা জীবন পড়ে, তার আর বাইবেল লাগবে না, তার আর গীতা লাগবে না, তার কোরআন লাগবে না, এর মধ্যে সব আছে। উপনিষদকেই তো খুব সহজভাবে সব আছে। এই এই জিনিসটা আমার কাছে, এই জন্য এই দুটো ঘটনা আমার জীবনকে নিয়ন্ত্রণ করেছে এবং আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমার মনে হয় তৃতীয় আরেকটি ঘটনাও আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মল্লিকা সেনগুপ্ত। মল্লিকা সেনগুপ্ত, কবি মল্লিকা সেনগুপ্ত, এই মৃত্যুটা আমার জীবন তছনছ করে দিয়েছিল। কোনোদিন যে আমি উঠে বসতে পারবো এটা ভাবিনি, শুধু আমাকে নয়, আমার ছেলেকেও। আমার ছেলে তখন, মানে আমাদের ছেলে তখন সদ্য স্কুল থেকে বেরিয়েছে। সে ফিজিক্স পরীক্ষা দিতে গিয়েছিল, মাকে হাসপাতালে দেখে, সেদিনকে কেমো, হাসপাতালে দেখে সকালবেলায় কেমো হয়েছে, তাকে দেখে, মাকে দেখে তারপর সেই ইউনিফর্মে, সাউথ পয়েন্ট স্কুলের ইউনিফর্ম পরা ছেলেটি, সে মায়ের কেমো হয়েছে সকালবেলায়, সেটা দেখে মা ঠিক আছে এটা দেখে তারপর সে পরীক্ষা দিতে যায়। আমি জানি না, মানে আমার মনে হয় যে আমার ছেলের জোর, মনের জোর আমার থেকেও বেশি, অনেক বেশি। আমার তো নেই। কি করে ওই অবস্থায় গিয়ে ফিজিক্স পরীক্ষা দিয়েছিল, তাকে তো বলতে গেলে আমাকে, আমি তার কাছে, আমি মল্লিকা চলে যাওয়ার পরে আমি তার বাবা, আমি তার মা, তাকে এইভাবে মানুষ করেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিল, সে যদি একটুখানি দেরি করতো, 9টা বেজে যেত, 9:30 10টা, আমি ছটফট করতাম, কি হলো আজকে যাদবপুরে, কোনো গণ্ডগোল হলো কিনা, ঠিক সময় বাড়ি ফিরবে কিনা, আমি ঘুমোতে পারতাম না দেরি হলে। তো এই ট্রমার মধ্যে দিয়ে গেছি, এবং সেই মৃত্যুটার ছাপ এখনো তীব্রভাবে, যেন এটা একটা প্রলংড একটা স্তব্ধতার মধ্যে দিয়ে আমি এসেছি। সব কিছুই করতে হয়েছে, কলেজে গিয়েছি, ক্লাস নিয়েছি, দেশে বিদেশে গিয়েছি, সেমিনার করেছি, কবিতা পাঠ করেছি, কবিতা লিখেছি। কেউ খারাপ কথা বললে, প্রচুর লোক বলে, সেটাকে মোকাবিলা করতে হয়, হয় নীরবতা দিয়ে অথবা কোনো ভদ্রভাবে কিছু ব্যবস্থা করে। তো একটা জিনিস হচ্ছে এই যে মল্লিকার মৃত্যুটা মৃত্যুতেই শেষ হয়ে যায়নি, সেটা আসলে একটা জীবনের মধ্যে দিয়ে, বিশেষ করে আমার এবং ছেলের জীবনের মধ্যে দিয়ে এখনো প্রবাহিত। তো সেই দিক থেকে আমি বলবো, ব্যক্তিগত জায়গা থেকে, আমাদের পারিবারিক জায়গা থেকে প্রায় একেবারে ধস্ত, একেবারে এতটা ট্রমাটাইজড হয়েছি, যেটা বললাম আপনার শুরুতেই, যে উঠে বসার কোনো জায়গা ছিল না। তবু ভালো লাগে, ছেলেটা পড়াশুনো করেছে, MA পাস করেছে, এখান থেকে MPhil করেছে যাদবপুর থেকে, তারপরে এখন সে আমেরিকায় PhD করছে। জানি না তিনি ফিরবেন কিনা, কেউ কি আমেরিকায় 5 বছরের জন্য PhD করতে গেলে ফেরে? হিসেব বলছে না, ফেরে না,
একটা দুটো খুব রেয়ার কেস ছাড়া ফেরে না। তো ফলে আমার জীবন তো একা। আমি সারাদিন সকালবেলায় নিজের লেখার মধ্যে থাকি, কিছু ভাবি না, 4-5 ঘন্টা লেখার টেবিলে বসতেই হয় আমাকে। আমি লিখি চাই না লিখি, আমি লেখার টেবিল ছেড়ে উঠি না সকালবেলায়, খুব দরকার না পড়লে। আর তারপরে দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে ঘন্টাখানিক সময় একটু রেস্ট নিয়ে বিকেল বা সন্ধ্যের দিকে হয়তো কোনো অনুষ্ঠান থাকে, তাকে যেতে হয়, সেগুলোতে কবিতা একাডেমি থাকে, অনুষ্ঠান থাকে, এগুলোতে যায়। বইমেলা থাকে যেমন এই কয়েকদিন ধরে হলো, এই সব নিয়ে একটা বা বাইরে টুকটাক যেতে হয়, এইগুলো নিয়েই তো জীবন। কিন্তু সন্ধেবেলায় রাত্রির 8টা-9টা বাজার পরে যখন বাড়ি ফিরে আসি, যখন একা খেতে বসি, একটা বৃদ্ধ মাসি, আমার কুক, সে আমার ছেলেকে এবং আমাকে খাইয়ে, রান্না করে খাইয়ে আজকে বাঁচিয়ে রেখেছে এত বছর, মল্লিকা চলে যাওয়ার পর থেকে, 11 সাল থেকে। তাকেও আমার স্যালুট, তাকে আমার প্রণাম। আমার সেই মাসি, কাজের মাসি, তাকে আমার প্রণাম। সে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এবং আমি বলবো যে তার ভেতরেও রাত্রি, ওই যে বললাম রাত্রি যখন নামে, তখন রাত্রি যখন ঘুমোতে যায়, তখন মনে হয় যদি আজকে মাঝরাতে ব্যথা উঠে বুকে, এই মাসিটা তো ফোন করতে পারে না, লিফটেও নামতে শেখেনি, সে চায় না, তার একটা ক্লস্ট্রোফোবিয়া আছে। তো কে খবর পাবে? 2 দিন বাদে তো আপনারা খবর পেলে আপনাদের গিয়ে দাঁড়াতে হবে, বন্ধুরা হয়তো 2-3 দিন বাদে খবর পাবে। এইটা ভাবতে ভাবতে না আমার শরীর হিম হয়ে আসে রাত্রিবেলা। আর তখন ওই জলের গ্লাস থাকে যেটা, ওই জলের গ্লাসটার দিকে আমি তাকাই মাঝে মাঝে, আমার যেন মনে হয় মধ্যরাত্রে বুকের ব্যথা উঠবে, তখন আমার হাতটা ওই জলের গ্লাসের দিকে এগিয়ে যাবে, কিন্তু জলের গ্লাস পর্যন্ত পৌঁছবে না। এসবগুলো ভাবলে তখন বোঝা যায় যে একটা মৃত্যু একটা জীবনের মধ্যে দিয়ে কীভাবে বিস্তৃত হয়ে ওঠে, এবং সেটা আস্তে আস্তে একটা চিরন্তন ব্যথা এবং একটা বেদনার জন্ম দেয়। বেশিরভাগ ব্যথা এবং বেদনা উপশম আছে, ওষুধ, বিভিন্ন রকমের ওষুধ পাওয়া যায়। মানে মনের ব্যথার কথা বলছি, সেগুলোরও ওষুধ বেরিয়ে গেছে। তো আমি যে ব্যথার কথা বললাম, যে নিঃসঙ্গতার কথা বললাম, তার তো কোনো ওষুধ বেরোয়নি। আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, বলছি আপনাকেই ঠিক হতে হবে। আমি বলছি না আমি এটার জন্য আপনার সামনে তাহলে ক্যামেরার সামনে বসে কী করে কথা বলছি। এই নিরন্তর যুদ্ধটা আমার ভিতরে আছে, যে আমি সকালে উঠে বুঝতে পারি যে আমার লেখা আছে, আমার পড়া আছে, আমার ক্লাস নিতে যাওয়া আছে, আমার সেমিনার আছে, আমার নিজের কবিতা পাঠ করার কোনো অনুষ্ঠান থাকতে পারে, বিভিন্ন জায়গায় যেতে হয়, সেগুলো আছে। এটা তো জীবন, আমার আর অন্য কী জীবন হবে? এইটুকু কিছুর মধ্যেই আমার জীবন, এর বাইরে তো কিছু নেই। আমি এসব পার্টি টার্টিতে যাই না। ও আগে এক সময় খুব যেতাম, প্রায় প্রতিদিনই পার্টি থাকতো। আগে টেলিভিশনে যেতাম, এই আপনারা দেখেছেন এসছি, তার কারণ হচ্ছে এখানে দুটো কথা বলতে পারা যাবে। আর এখন তো ওই আগে যেখানে যেতাম সন্ধ্যাবেলার টিভির শোগুলোতে, সেখানে তো দেখি এখন মারামারি হয়, কেউ কথা বলতে পারে না, কারোর কথা কেউ শোনে না। এটা কি পরিস্থিতি, এটার মানে কি? তো সেখানে যায় না। ফলে এখন ওই সবগুলো সব বর্জন করেছি, একক নির্জন একটা নিঃসঙ্গ জীবন। একটা জিনিস এখন মনে হয়, এই খুব খুব সম্প্রতি আপনাকে বলি, খুব সম্প্রতি একটা বংশীবেড়া বলে একটা গ্রামে গিয়েছিলাম, সাঁওতালদের গ্রাম। আমার এত ভাল লাগলো, তারপরেও গিয়েছি এই সাঁওতালদের গ্রামে, ওইটা নয় আরও অন্যান্য সাঁওতালদের গ্রামে। আমাকে এই যে সরলতা, এই যে স্বাভাবিক মানবিকতা, ওই মানুষগুলো আমাকে যেন দুবেলা ডাকছে, বলছে আয় আয় আয়, এই শক্তিদার কবিতার লাইনের মতো, আয় আয় আয়। আমি সেটাই বলতে চাইছিলাম, শক্তি চট্টোপাধ্যায় সিনড্রোম আর কি। হ্যাঁ, হয়তো ডাকছে আমাকে। না, সেটা তো দেখুন, এটাও তো সত্যি। বিদ্যাসাগরও তো শেষ জীবন, শেষ জীবনটা চলে গিয়েছিলেন।
আমাকে ওরকম কিন্তু একটা তার আগে তো যন্ত্রণাও একটা ছিল, গ্রাম বিদ্যাসাগর মানে চলে গিয়েছিলেন না, তিনি যেতে বাধ্য বহু হয়েছিলেন। অপমানে, এত অপমান অত্যাচার, আমরা বাঙালিরা তাকে নিয়ে সব করলাম। লেঠেল। বাঙালির এইসব, বাঙালির অসামান্য গুণ আছে। বাংলা ভাষা একটা অত্যন্ত, এই সারা পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা, তাই না? বাংলার একটা বিরাট জায়গা আছে। তো যাই হোক, এই ব্যক্তিগত জীবনটাও একজন লেখকের পক্ষে অত্যন্ত জরুরি। না, অবশ্যই জরুরি। আমি যদি জিজ্ঞেস করি যে কবি সুবোধ সরকার কি স্পিরিচুয়াল, কি বলবেন তিনি? আমার মধ্যে সেই অর্থে স্পিরিচুয়াল কথাটার মধ্যে অনেকটা ব্যাপ্তি আছে। হ্যাঁ, আমি সেই ব্যাপ্তির জায়গা থেকেই বলছি। আমি স্পিরিচুয়াল মানে আমি ধূপধুনোর পুজোর কথা বলছি না, সেটা নয়। আমি আধ্যাত্মিক চেতনার কথা বলছি। কিন্তু আমি এখন এই সময় একটা জিনিস অনুভব করতে পারি, যে এককালে কম বয়সে ওই সেই আমি দেখতাম ছেলেমেয়েরা, আমরা ইয়াং ছেলেমেয়েরা হই হই করে বলেছি যে নিটসের মতো এত বড় দার্শনিক, জার্মান দার্শনিক, পৃথিবী বিখ্যাত দার্শনিক নিটসে বলেছিলেন যে গড ইজ ডেড। আর তার নিচে, এটা দেয়ালে লিখে তার নিচে প্রেসিডেন্সির ছেলেরা লিখে দিয়ে গিয়েছিল, ওপরে লেখা গড ইজ ডেড নিটসে, তার নিচে লেখা হয়েছিল যে নিটসে ইজ ডেড গড। তো এইসব উইটি এক্সচেঞ্জেস আমরা খুব এনজয় করেছি, কোনো সন্দেহ নেই। কিন্তু এখন আমার যেটা মনে হয় যে একটা পাওয়ার বিয়ন্ড সুপার পাওয়ার কোথাও একটা এক্সিস্ট করে। পাওয়ার, যে পাওয়ারটা একটা তো অদ্ভুত একটা অর্ডার এই সব কিছুর মধ্যে। এই অর্ডারটা কি করে হলো? বিজ্ঞানীরা বলবে এই অর্ডারটা তোই ছিলই, আমরা এটাকে এক্সপ্লেন করেছি, মানছি। নাথিংনেস টু বিং, মানে যে আশ্চর্য। এক্স্যাক্টলি। তো এই যে জায়গাটা, এটার একটা, এটা আছে কি নেই সেটা পরের কথা। কি সুপার পাওয়ারের ওপরে একটা কি পাওয়ার এক্সিস্ট করে কি করে না সেটা পরের কথা। যে স্পিরিচুয়ালিটির কথা বিবেকানন্দ বলছে, রামকৃষ্ণ, ঠাকুর রামকৃষ্ণ দেব বলছেন, আরো অজস্র মানুষ বলেছে, রবীন্দ্রনাথ বলেছেন। সারা জীবন রবীন্দ্রনাথের জীবনে একটার পর একটা শোক, ওকে তো এই শোক থেকে উদ্ধার করেছে এই স্পিরিচুয়ালিটি। এইখানে আমার কথা, সেই জিনিসটা আছে কি নেই সেটা পরের কথা, কিন্তু সেই জিনিসটা তোমাকে বাঁচতে দিচ্ছে, তোমাকে বাঁচিয়ে তুলছে, তোমাকে ফেরত নিয়ে আসছে, সেই খাদ থেকে তোমাকে তুলে আনছে, যেটা রবীন্দ্রনাথের জীবনে বারবার ঘটেছে। এটার কিন্তু একটা আমি অনুভব করতে পারি, ছুঁতে পারি না, বোঝাতে পারি না, কিন্তু আমি সেটা অনুভব করতে পারি। এই বাউল গান দেখবেন, বাউল গানে যেমন একটা অদ্ভুত জায়গা আছে স্পিরিচুয়ালিটি, রবীন্দ্রনাথের গীতবিতানে এমন একটা স্পিরিচুয়ালিটি আছে। আর এই যে ফকিরদের গান, তারপরে আপনার বিশেষ করে আপনার সুফি যে সুর এবং গান, এগুলোর মধ্যে এমন একটা বিলীন হয়ে যাওয়ার একটা মহত্ব আছে, সেটার খুব এই ডেইলি লাইফে, এই দৈনন্দিন জীবনেও তার প্রয়োজন আছে। একটা মানুষ প্রতিদিন সে যুদ্ধ করছে, বাঁচতে চাইছে, কিন্তু কোথাও কোনো একটা সন্ধ্যেবেলায় সে বসে যদি সেই বাঁচাটার পদ্ধতিকে এই বাঁচাটাও সাহায্য করে, তাহলে কিন্তু তার একটা প্র্যাকটিক্যাল লাভ হয়। এবার একটু জানতে ইচ্ছে করছে যে কবি হিসেবে আপনি নিজেকে কতটা সৎ মনে করেন? ওটা যদি না থাকতো, ওটা যদি না থাকে,
কেউ কোনোদিন কবিতা লিখতে পারবে না। আর সব কিছু করা যায়। কবিতা লিখে তো টাকা পাওয়া যায় না। কবিতা লিখে একজন দুজন বাদে কেউ যশ খ্যাতির মুখও দেখে না, বাড়ি করা যায় না, গাড়ি কেনা যায় না। কবিতা যারা লেখে, যে যেখানেই লিখুক না কেন, আমি তাদেরকে সম্মান করি। সে তো জানে যে এই কবিতা লিখে আমার কিছু পাওয়ার নেই। আর এই সমাজ সেই কবিদেরকে দুচ্ছাই করে। তারা তো কিছু চাইতে আসেনি, তারা কবিতা লিখছে এই গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়। তারা তো আসলে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখছে। আপনি ভাবুন তো, দেখি 5,000 ছেলে মেয়ে যদি কবিতা লেখে এখন গ্রামে গঞ্জে, তারা কত মহৎ কাজ করছে, একটা ভাষাকে বাঁচিয়ে রাখছে। তো সুতরাং আমার কাছে মনে হয় যে কবিতা লিখে তার ভেতরের জায়গা থেকে সে যাই লিখুক না কেন, ভেতরের জায়গাটা যদি না বেজে ওঠে, সে লিখতে পারবে না। তা সে যত ভালো কবিতাই হোক, যত খারাপ কবিতাই হোক, সে তার চূড়ান্ত সততার চেতনার থেকে কবিতাটা লিখে। আমার মনে হয় না কোনো কবি আজ পর্যন্ত কোনো কবিতা অসৎ হয়ে লিখেছেন। এখান থেকে আমার হয় না এটা। একটা প্রশ্ন তৈরি হয় যে তাহলে কি কবি সুবোধ সরকার, যিনি ঘুষের মতন একটি কবিতা লেখেন, সেই কবি যিনি মাস্টারমশাই পায়ের নিচে দেশের মাটিকে দেখতে পান, গোটা ভারতবর্ষকে দেখতে পান, সেই কবি যখন এই রাজ্যের শাসক দল তার যে নানান রকম দুর্নীতি যখন চোখের সামনে দেখেন, তখন কি ব্যক্তি সুবোধ সরকার আর কবি সুবোধ সরকারের মধ্যে চূড়ান্ত সংঘাত তৈরি হয়? দেখুন, আমি একটা কথা বলি। ধরুন বেটুল ব্রেস্ট সারা জীবন প্রতিবাদ করেছেন, দেশ ছেড়ে পালিয়েছেন, দেশে ফিরতে চেয়েছেন, আবার পালিয়েছেন। তার আন আমেরিকান অ্যাক্টিভিটিস নিয়ে ফাইল তৈরি করেছে আমেরিকা। এরকম অজস্র উদাহরণ আছে। তিনি তার একটা সময়ের অংশের কথা অন্য কোনো গল্প দিয়ে নাটকের মধ্যে মেটাফরিক্যালি বোঝাতে চেয়েছেন, আবার সরাসরিও লিখেছেন। কবিতা এমন একটা বস্তু, কবিতা এমন একটা জিনিস যে আজকে আপনাকে পুলিশ নিয়ে গিয়ে লাঠিপেটা করলো, এই লাঠিপেটার কথাই আমাকে আজকে লিখে প্রতিবাদ করতে হবে। এরা যারা বলেন, এটা সবসময় হয় না, এটা করা যায় না। আমি আমার ক্ষেত্রে আর একটা উদাহরণ দিচ্ছি, যে আমাকে এমনকি বহু শিক্ষক যারা অনশন করতেন, ধর্নায় বসেছিলেন দিনের পর দিন, তাদের অনেকে আমাকে বলেছেন, আপনি তো সেই রূপম লিখেছিলেন, রূপমের চাকরি নিয়ে লিখেছিলেন, তা এখন আমরা তো রূপম, আমাকে নিয়ে লিখুন। আর যে রূপমকে নিয়ে আমি লিখেছি, আমার পক্ষে কি আর একটা রূপম লিখে ওই রূপমকে অতিক্রম করা সম্ভব? রূপম তো লেখাই আছে। আমি যে কবিতা সারি, যে কবিতা আমি, যে অন্যায় হয়েছে একটি মেয়ের ওপরে, তাকে অপমান করা হয়েছে সেই বানতলার সময়, যে অপমান হয়েছে, আপনি বানতলা ভুলে যান, কবিতায় কেউ কখনো বানতলা লিখবে না। সেই শাড়ির কবিতা, সে তো আসলে কালকে আপনার পাড়ায় যদি একটা ধর্ষণ হয়, সে তো একই কবিতা, এই কবিতাই, অভয়ের কবিতাও এটাই কবিতা, আমাকে আবার লিখে দেখাতে হবে। এই জিনিসটা এইভাবে হয় না। এটা আমি অনেকে প্রশ্ন করে, এই প্রশ্নটা। রবীন্দ্রনাথ কি দুটো আফ্রিকা লিখেছিলেন? আফ্রিকার কনটেক্সটে, নাকি দুটো তাজমহল লিখেছিলেন কবিতা? আমার কথা হলো, যে লেখা আমি লিখে ফেলেছি, সেই লেখা এখন পুলিশ যদি আপনাকে মারে, সেই আপনার বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিয়ে বসে থেকে আমাকে টেলিভিশন ক্যামেরাকে নিয়ে গিয়ে আমাকে প্রতিবাদ করে দেখাতে হবে এবং আবার আর একটা কবিতা লিখতে হবে। এটা আমার মনে হয় না যে কোনো কবির কাজ।
প্রতিদিনকার ঘটনা পুঞ্জের উপরে প্রতিবাদ চালিয়ে দেওয়া এটা কোনো কাজ নয়। অনেক বড় বড় প্রতিবাদে আমি গত 40 বছর ধরে লিখে এসেছি। আগে সেই রকম প্রতিবাদ, আমি যত প্রতিবাদের কথা লিখেছি, আমি যত উঠে দাঁড়িয়ে কবিতা লিখেছি বাংলা ভাষায়, যে কবিতা লিখে এসেছি গত 45 থেকে 50 বছর ব্যাপী, আমার লেখক জীবনের 50 বছর চলছে, এই 50 বছর ধরে আমি যা লিখেছি তার সমসাময়িক অন্য যে কোনো কবি লিখে দেখাক। প্রতিবাদ আপনার ঘরে কি হচ্ছে সেটা কেন প্রতিবাদ করলাম না, এইভাবে আক্রমণ করা যায় না, এভাবে নিন্দে করা যায় না, এইভাবে বলা যায় না যে আপনি দলদাস। তাহলে আপনি আসুন আমার কাছে, আমি ধরে ধরে দেখিয়ে দেবো যে বেটুল ব্রেস্ট থেকে রবীন্দ্রনাথ থেকে শুরু করে সুকান্ত পর্যন্ত, সুভাষ মুখোপাধ্যায়, সকলেই তাহলে একই, এরা মহান, এরা চিরপ্রণম্য। এদের পথের পাশে দাঁড়িয়ে সেই পথ থেকে এক মুঠো ধুলো হচ্ছে তুলে এনেছে আমার লেখা। সুতরাং আমার মনে হয় এইভাবে সাহিত্যকে, এইভাবে কবিতাকে দেখার যে প্রবণতা তৈরি হয়েছে সাম্প্রতিক টেলিভিশন টকগুলোতে, এই প্রবণতাটাও হচ্ছে আসলে একটা অসৎ প্রবণতা। তারা কেউ কবিতার লোক নয়, তারা কেউ কবিতা পড়তেও চায় না, শুনতেও চায় না, বুঝতেও চায় না, এবং কবিকে পারলেই অপমান করে। তারা আশা করে যে কোনো কবি একটা কিছু বলুক। এটাই হচ্ছে অদ্ভুত, এদের মধ্যে এমন একটা প্যারাডক্স তৈরি হয়েছে। তারা কবিতা চায় না, কবিতা পছন্দ করে না, কটা জায়গায় তারা কবিদেরকে সম্মান করে, কোনো দিন যাদের নামটা ভুগেছে তাদেরকে একটু ডাকাডাকি করে, বাকি কজনকে সম্মান করে না। তার থেকে অনেক বেশি টেলিভিশনে সিরিয়ালের লোকরা অনেক বেশি সম্মান পায়, টাকা পায়, পয়সা পায়, তাদের দিকে তাদের কোনো সমালোচনা নেই। সমালোচনা, বেচারা গরিব ঘুরবো একটা কবি, সে কিছু পায়নি, সে কিছু ভোগ করেনি, সে গাড়ি বাড়িও করেনি, গ্রামে হয়তো বসে থাকে, তার দিকে আক্রমণ ছুটে যাচ্ছে। এই আপনি এটা নিয়ে লেখেননি কেন? আপনি বলে দেবেন, আপনি ডিকটেট করবেন একজন কবিকে যে এটা নিয়ে লেখো? এটা আমার মনে হয় ঠিক না, এই পদ্ধতিটা। এটার মাইন্ডসেট পাল্টানো উচিত। অদ্ভুত আঁধার এক পৃথিবীর বুকে, তবে আমরা তো অন্ধকারে থাকতে চাই না, আমরা চাই আলোকিত হোক। ঠিক যেমনভাবে আমরা আলোকিত হলাম, আবারও নতুন করে কোথাও একটা আশার কথা খুঁজে পেলাম, বাংলা ভাষার ধ্রুপদী সম্মান। এইখান থেকে আমি একটু জানতে চাই, আপনি তো গোটা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছেন, সেখানে আমাদের এই মাতৃভাষা বাংলা ভাষা, তার মর্যাদাকে আপনি কিভাবে অনুভব করেছেন? বা অন্য ভাষাভাষীর মানুষের কাছে ওই ভাষার মর্যাদা কতটা? দেখুন, আমি সে গ্রিস বলুন, ইটালি বলুন, আমেরিকাতে বারংবার, প্রায় 15-16 বার এ পর্যন্ত, তো চীন বলুন, অন্য যে কোনো দেশ বলুন, কানাডা, রাশিয়া, তুর্কিস্তান মানে টার্কি, যেখানেই গিয়েছি দুটো কারণে গিয়েছি, ডাক পেয়েছি দুটো কারণে। এক হচ্ছে কবিতা পড়তে হবে বলে, আর দুই হচ্ছে বাংলা ভাষা। আমি বাংলা ভাষায় লিখি বলে আমাকে তারা ডেকেছে, অর্থাৎ বাংলার হয়ে আমি গিয়েছি। এইটা আমি উপলব্ধি করেছি। এই যে অনেকে বলে না, না বাংলার কোনো সম্মান নেই, তাহলে এতগুলো দেশে আমি গেলাম কেন? এত সম্মান পেলাম, ভালোবাসা পেলাম, ঘরে অনেক অসম্মান, অনেক নিগ্রহ, অনেক ট্রোলিং এসব হয়, হোক, সেগুলো আমার ভূষণ, ওগুলো নিয়ে মাথা কামাই না, ওগুলো গায়ে এম করে বসবে, করে ফেলে দিতে হবে। তো আমি দেখেছি গ্রিসের পাহাড়ে, প্যারোস দ্বীপের পাহাড়ে উপরে, সেখানে প্যারোস দ্বীপের একজন মেয়র, অসামান্য গ্রিক চেহারা, সেই হলিউডের নায়কের মতো, তিনি, আমি এটাও লিখেছি, আমি
তিনি এসে যখন আমার সঙ্গে বসে আমার সঙ্গে হ্যান্ডশেক করবো, হ্যান্ডশেক করার পরে বলছে, ও গ্রেট, ইউ আর ফ্রম বেঙ্গল, ফ্রম ইন্ডিয়া। আমি বললাম, বাবা কী ব্যাপার, এবার কথার কথা বলে। তারপরেই সে যখন চিত্ত যেটা ভয় শূন্য বলতে শুরু করলো, আমার সত্যি সত্যি গায়ে কাটা দিয়েছিল। সে তো শিখেছে, কষ্ট করে এটা শিখেছে। তো তো এই জিনিসগুলো কিন্তু আমি জীবনে দেখেছি। বাংলা ভাষার গরিমা এবং বাংলা ভাষা যে আজকে ধ্রুপদী হতে পেরেছে, সেটার পেছনেও বিরাট বিরাট অবদান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং তাঁরই নেতৃত্বে, এবং যেভাবে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নাট্যকার এবং লেখক ব্রাত্য বসু যেভাবে তার সমস্ত শিক্ষা দপ্তরের সবাইকে নিয়ে, গবেষকদের নিয়ে যেভাবে পরিশ্রম করে হাজার হাজার পৃষ্ঠার ডকুমেন্ট তৈরি করেছে, একেবারে আসল জায়গায় সেটা পৌঁছে দিয়েছে। আমি বলবো যে এটা একটা বিরাট ঘটনা। ধ্রুপদী হওয়াটা সবাই বুঝতে পারছে না, সবাই এখন বুঝতে পারছে না। এই যে ধ্রুপদী হওয়ার ফলে একটা, আমি জানি না এটা দাবি করা উচিত খুব শিগগিরই, যে প্রায় বিদেশের প্রচুর বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলার নামে ধ্রুপদী হওয়ার জন্য চেয়ার প্রফেসর পোস্ট তৈরি করার কথা, হওয়ার কথা, সেন্ট্রাল গভর্নমেন্টের করার কথা। এবং আমাদের তো সুবিধা আছে, আমরা রবীন্দ্রনাথের নামে, আমি চীনে দেখে এসেছি, পিকিং বিশ্ববিদ্যালয় দেখে এসেছি, তো সেইখানে যদি রবীন্দ্রনাথের নামে টেগোর চেয়ার তৈরি করা যায় অনেক ইউনিভার্সিটি জুড়ে, তাহলে তো আর একটা ধ্রুপদী হওয়ার একটা বিরাট, অন্যান্য আরও অনেক দিক আছে, কিন্তু এটা তো একটা বড় দিক। শুধুমাত্র সম্মান নিয়ে ঘরে বসে থাকার নয়, এটা নিয়ে কিন্তু অনেক কাজ করার আছে, ভাষাটাকে গোটা এবং পৃথিবীতে। এবং সেই কাজটা হচ্ছেও, কাজটা করছেও। সরকারের দিক থেকে কোনো ইয়ে নেই, তীব্র আগ্রহ, তীব্র উৎসাহ রয়েছে, এবং উৎসাহ দান রীতিমতো সেখানে রয়েছে। তো সুতরাং আমার মনে হয় যে এই ধ্রুপদী হওয়ার ফলে কিন্তু সারা পৃথিবীতে বাংলা ভাষার ওপরে কিন্তু একটা বিশেষ নজর সবার পড়ছে। বাংলা ভাষার কে নিয়ে আমাদের অস্মিতা, বাংলা ভাষা ধ্রুপদী হওয়া নিয়ে আন্তর্জাতিকভাবে আমাদের বাংলা এই ভাষাকে নিয়ে আরও আন্তর্জাতিকভাবে নিজেদের পরিচয়কে বহন করা, পাশাপাশি একেবারে বাংলা একাডেমির আপনি অন্যতম একজন সদস্য, এবং কবিতা একাডেমির আপনি তো একবার চেয়ারম্যান। এই সমস্ত জায়গা থেকে আমি একটা অন্য প্রসঙ্গে যাই, মানে শেষ প্রসঙ্গেই যাই আর কি, সেই অর্থে যে মাননীয় মুখ্যমন্ত্রী তার মুখের যে ভাষা, সেই সহজিয়া ভাষা, সেই প্রান্তিক মানুষের ভাষা, তার রাজনৈতিক জীবনকে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের মতন হয়ে উঠেছেন তিনি। ফলে তার যদি দুই একটা ভুল শব্দ হয়, তার দুই একটা শব্দের মধ্যে যদি একবারে প্রশিক্ষিত মানুষের মতন শব্দ নাও থাকে, তার রাজনৈতিক জীবনে তাকে অসম্ভব সফলতার দিকে নিয়ে গেছে। একটা বড় কারণ যে তিনি সাধারণ মানুষের কাছে মনে হয়েছে আমাদেরই ঘরের মেয়ে। কিন্তু যদি সাহিত্যের প্রসঙ্গে আমরা ঢুকি, সেখানে দাঁড়িয়ে তার ওই ভাষাতে কবিতা লেখা, ওই জায়গা থেকে আপনি একজন সাহিত্যিক, এবং এই বাংলা ভাষার অস্মিতার জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন সেটা? আমি এটাকে অত্যন্ত গুরুত্ব দিই। একজন এইরকম ব্যস্ত মুখ্যমন্ত্রী, এরকম সফল মুখ্যমন্ত্রী ভারতবর্ষে এই মুহূর্তে নেই। সেই মুখ্যমন্ত্রী প্রতি বছর বইমেলাতে 10টা, 12টা, 15টা, 20টা বই তার বেরোয়, এবং তার মধ্যে অবশ্যই কবিতার বই থাকে। আমি শুধু পাঠকদের বলবো, যারা প্রকৃত পাঠক, যারা নিন্দুক নয়, প্রকৃত পাঠক, এবং প্রকৃত পাঠক তার বই কিনে নিয়ে যায়, রয়্যালটি থেকে তিনি নিজেই বলেছেন তার সংসার চলে। আমি বলবো তাদেরকে পড়ে দেখতে। কেউ পড়ে না। শক্তি চট্টোপাধ্যায়কে পড়ে না, শঙ্খ ঘোষকেই পড়ে নাই, আমরা কয়েকজন যারা কবিতা নিয়ে সারাক্ষণ আছি তারা পড়ে। পড়তে হবে।
না পড়ে তুমি কি একজন কবিকে খারিজ করতে পারো? না পড়ে তার সম্পর্কে খারাপ কথা বলো? বেশিরভাগ আমারও কবিতা বহু পড়েনি, কিন্তু সবসময় সে কমেন্ট করে যাচ্ছে। তো এটা তাদের আনন্দ। এই আনন্দ থেকে আর কী করবো? আনন্দ থেকে সরিয়ে এনে কেন? আনন্দই করো, তাহলে তাই করুক ওরা। আমার যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়, যে প্রশ্নটা আপনি করেছেন, যে সেই মুখ্যমন্ত্রী বাংলার জন্য যা করছেন, বাংলাকে অপমান করলে তিনি এরকম গর্জে ওঠেন, রাস্তায় নেমে আসেন সমস্ত মানুষকে জড়ো করে, এই যে তার মধ্যে এই বয়সেও এই অপ্রতিরোধ্য একটা এনার্জি, সেটা কল্পনা করা যায় না। আর আপনি যেটা সাধারণ কথা বললেন, একদম সাধারণ পরিবার থেকে উঠে আসা একটি মেয়ে, সে একটা সাধারণ জায়গা থেকে উঠে এসে কী করে, মানুষ যখন খুব সফল হয় সে হয়ে ওঠে আরও অসাধারণ, আরও অসাধারণ। গাড়ি বাড়ি, আমেরিকায় সম্পত্তি, লন্ডনে বড় বড় ফ্ল্যাট, এইসব করে। এবং যে হাওয়াই চটি পড়তেন, সে হাওয়াই চটিটা করে পড়েন। সাধারণ থেকে তিনি অসাধারণ হয়ে উঠে এলেন, এবং তিনি তার সেই অসাধারণত্বকে সাধারণত্বে নামিয়ে নিয়ে এসে জীবনযাপন করলেন। এইটাই হচ্ছে ওর মহত্ব, সেটা বোঝার ক্ষমতা। আমি বলবো যে এই রকম একটা ঘটনা, একটা সাধারণ পরিবারের মেয়ে উঠে আসা, এই রকমভাবে উঠে এসে এই নিজেই তিনি একটা সবচেয়ে বড় প্রতীক উইমেন এম্পাওয়ারমেন্ট, যে দেখো এটা সম্ভব। এটা সারা বিশ্বকে এই মেসেজ তিনি দিতে পেরেছেন। সারা ভারতবর্ষকে সেদিনকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যা দিয়েছেন, তার থেকে তার জীবনটাই আমি বলবো আরও অনেক বড় একটা মেসেজ টু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। না, অবশ্যই তার এই জায়গাটা অতুলনীয় তিনি সেই অর্থে, মানে যেখানে তার ওমেন এম্পাওয়ারমেন্টের জায়গাটা, আমি বলবো অতুলনীয়, আপনার শব্দটাই মুখ থেকে নিয়ে আমি বলবো অতুলনীয় এই কারণে আরও বেশি যে তিনি অসাধারণ, ওই সাধারণ জীবন থেকে উঠে এসে অসাধারণত্বে পৌঁছেও আজ আবার সাধারণ। এই সাধারণত্বই তাকে একটা অসামান্য জায়গা দিয়েছে। কিন্তু তারপরেও আমি আপনার কাছে এই জায়গাটাই জানতে চাইছি যে এটা তার এই রাজনৈতিক জীবন এবং এই আপনি অসাধারণ এবং সাধারণের যে জায়গাটা বললেন, সেটা চোখের সামনে আমাদের কাছে স্পষ্ট বা প্রকট। কিন্তু তার লেখা, আমি গদ্য লেখার ক্ষেত্রে আমরা কিছুটা ছাড় দিই, তার কারণ অনেক সময় তার জীবনের এমন কিছু প্রাত্যহিক ঘটনা ঘটে, এমন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি একজন সংগ্রামী মানুষ, সংগ্রাম করে তিনি এই মাপের একজন তিনি নেত্রী হয়েছেন এবং আমাদের সকলের অভিভাবিকা হয়েছেন। তো ফলে তার রাজনৈতিক সংগ্রামের কাহিনী, সেখানে আমরা কেউ সাহিত্য খুঁজতেও যাই, অনেক সময় যাই না। কিন্তু যখন তিনি কবিতা লিখছেন বা তিনি যদি কোনো অন্যভাবে কোনো গল্প লেখেন, উপন্যাস লেখেন, সেইখানে যে সাহিত্য মূল্য, ভাষার যে সাহিত্য মূল্য, আপনি একজন কবি হিসাবে কি মনে করেন যে তার লেখা আগামী দিনে বাংলা ভাষার যে সাহিত্য মূল্যের প্রতি সঠিকভাবে মূল্যায়িত হচ্ছে? আমার তো মনে হয় অবশ্যই হবে, তার মূল্যায়ন হবে, পুনর্মূল্যায়ন হবে, এবং তার জায়গা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত একজন লেখক হিসেবে, একজন কবি হিসেবে। এবং আমি মনে করি, দেখুন, কবিতা অনেক রকম, একরকমভাবে কবিতা লেখা হয় না। সাধারণ সহজ গ্রামের ভাষায় কবিতা লেখা হয়েছে। আপনি জীবনানন্দ দাশ পড়ছেন, আপনি জসিমউদ্দিন পড়ছেন, আপনি ভাবতে পারেন জীবনানন্দ পড়ছি তাই জসিমউদ্দিন এরম কেন? আরে ওই সরলতা জসিমউদ্দিনের, ওই গ্রামীণ জ্যোৎস্না ও পাবেন কোথায়? অতটা ন্যাচারাল না, ওই রূপাই সাজুক আমি জীবনানন্দ কোথায় তা আপনি কি সেই মানে বুদ্ধদেব বসু কিংবা সুধীন্দ্রনাথ দত্তের কবিতার সঙ্গে তুলনা করতে পারেন? হবে না। এক একজনের কবিতা এক এক রকম হবে। এটাই হচ্ছে বিস্ময়। এই বিস্ময়টা যাদের মধ্যে নেই, তারা বেঁকে বসে, তারা ভুলভাল কথা বলেন, ভুল শিক্ষায় শিক্ষিত হন। তারা ভাবেন এজরা পাউন্ডের মতো সবাই লিখবে, তারা ভাবেন টি.এস. এলিয়টের মতো লিখবে। তাই হয় নাকি? পৃথিবীটা কি এজরা পাউন্ড আর টি.এস. এলিয়ট চালান না। যে ছেলেটি ধরা যাক যে চীনের একটা গ্রামে বসে আছে, তাকে এজরা পাউন্ড এসে বলে যাবে যে তুমি এইভাবে লেখো? এটা হয় না। তিনি তার নিজের জায়গা থেকে, নিজের ভাষায়, নিজের মতো করে, নিজস্বতায় তিনি
নিজের লেখাটি লিখে চলেছেন। সুতরাং যে লেখা নিজের লেখা, যে লেখা নিজস্ব লেখা, সেই নিজস্বতার একটা অসম্ভব দাম আছে, মূল্য আছে। এই দামটা আমি দেই। যারা দেয় না, যারা দিতে পারেন না, যারা দিতে শেখেননি, তাদের ডিগ্রি থাকতে পারে, তাদের এই জায়গাটা এখনো তৈরি হয়নি। এই জায়গাটা তাদের তৈরি করতে হবে। বিস্ময়ে তাই জাগে প্রাণ। আমাদের চোখের সামনে এমন অনেক কিছু আমাদেরকে বিস্ময় জাগায়, হয়তো আমরা সঠিক সময়ে তার সঠিক মূল্যায়ন করতে পারি না। এটাও সময়ের একটা কথা। আজকে কবি সুবোধ সরকার তিনি এই সময় থেকেই বলছিলেন, আজকের কথা শুরু হচ্ছিল তার কাছে। আশা করি আমরা এই কবিকে এই পডকাস্টের মধ্যে দিয়ে একটা নতুনভাবে দেখার চেষ্টা করলাম। আজকের সময়ের প্রেক্ষিতে তাকে একটা নতুনভাবে মূল্যায়ন করার, তার অন্তরে ঢুকে দেখা সেই কবিটি আজ কেমন আছেন, সেই চেষ্টাটুকু করলাম। থ্যাংক ইউ সো মাচ দাদা, আমাদের এই পডকাস্টে এতটা সময় দেওয়ার জন্য। শুনবো তোমায়। আপনারা এভাবেই দেখুন, আমাদের সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, মতামত জানান, কমেন্ট বক্সে মতামত জানান। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন, কারণ শুনবো তোমায় আমরা এই রকমভাবে বিভিন্ন বিশিষ্ট মানুষদের অন্তরের কথা জানার চেষ্টা করি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, ভালো রাখুন সবাইকে। নমস্কার। নমস্কার।